আজকের ক্লাসে পড়বো আমরা কিভাবে একটা সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করা যায়। 2 MB সমপরিমাণ ডাটা পাঠাতে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতাটা কত। সিনক্রোনাস ট্রান্সমিশনের ডাটাগুলো কিভাবে ট্রান্সমিট হয়। 1 MB সমপরিমাণ ডাটা ইকুয়াল টু যদি 8388608 বিট হয়, তাহলে 2 MB সমপরিমাণ ডাটা ইকুয়াল টু কতগুলো বিট হবে। অতিরিক্ত বিট কত, এত। এই দুইটাকে যোগ করলে তুমি পাবে মোট ডেটা বিট। তোমার আগে সিনক্রোনাস ট্রান্সমিশন কি জিনিস ওটা আগে বোঝা লাগবে। আজকের ক্লাসে পড়বো আমরা কিভাবে একটা সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করা যায়। তো ক্লাসের শুরুতে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমরা বোর্ডে লেখা আছে, আমি সংক্ষেপে লিখেছি যেটা যে 2 MB ডাটা স্থানান্তর করতে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত। আমি আবার বলছি, 2 MB ডাটা স্থানান্তর করতে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত। 2 MB সমপরিমাণ ডাটা পাঠাতে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতাটা কত। তো সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা যদি নির্ণয় করতে চাও, সিনক্রোনাস ট্রান্সমিশন সম্পর্কে তোমার ন্যূনতম একটা ধারণা থাকা লাগবে। তবে যে ধারণা না থাকলেই নয়, জাস্ট ততটুকু নিয়ে কথা বলছি। তাহলে ক্লাসের শুরুতে আগে বোঝার চেষ্টা করো যে সিনক্রোনাস ট্রান্সমিশনে ডাটাগুলো কিভাবে ট্রান্সমিট হয়। আমি আবারও বলছি, সিনক্রোনাস ট্রান্সমিশনের ডাটাগুলো কিভাবে ট্রান্সমিট হয়। ধরো এটা সেন্ডার, ধরো এটা রিসিভার। তো সিনক্রোনাস ট্রান্সমিশনে হয় কি, ডাটাগুলো ব্লক আকারে প্যাকেট আকারে স্থানান্তরিত হয়। তোমরা জানো, যারা সিনক্রোনাস ট্রান্সমিশনের বিস্তারিত পড়ে আসছো তারাই ম্যাথগুলো বুঝবে বিস্তারিত। হ্যাঁ, তো সিনক্রোনাস ট্রান্সমিশনের ডাটাগুলো ব্লক আকারে পাঠানো হয়, প্যাকেট আকারে পাঠানো হয়। সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা প্যাকেটে 80 থেকে 132টি ক্যারেক্টার পাঠানো যায়। তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটা ব্লকে কতগুলো ডাটা ট্রান্সমিট করা যায়, 80 থেকে 132টি ক্যারেক্টার পাঠানো যায়। এই পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্ডার, এই পাশে দেখতে পাচ্ছ ধরো এটা হচ্ছে রিসিভার। এখন সেন্ডার থেকে রিসিভারে তুমি একটা ডাটা পাঠাতে চাচ্ছ। সিনক্রোনাস ট্রান্সমিশনে সামনে যে বিটগুলোকে যুক্ত করে দেওয়া হয় সেটাকে বলা হয় হেডার, মাঝখানে থাকে ডাটা যেটার পরিমাণ 80 থেকে 132টি ক্যারেক্টার, এবং পিছনে যেটা থাকে সেটাকে আমরা বলি টেইলর। আবার মাঝখানে একটা ঘর ফাঁকা রেখেছি, এটা সময়ের ব্যবধান বোঝানোর জন্য। তোমরা জানো সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ক্ষেত্রে ডাটা ট্রান্সমিট হতে সময়ের ব্যবধানটা সমান হয়। সিনক্রোনাস ট্রান্সমিশনে ডাটা প্রতি ক্ষেত্রে ট্রান্সফার হতে সময়ের যে ব্যবধানটা এটা সমান হয়। আবারও দেখতে পাচ্ছ হেডার, মাঝখানে ডাটা, 80 থেকে 132টি ক্যারেক্টার সমপরিমাণ, এবং পিছনে দেখতে পাচ্ছ যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা বলছি টেইলর। এখন সিনক্রোনাস ট্রান্সমিশনে তুমি প্রতি ক্ষেত্রে সর্বনিম্ন 80 ক্যারেক্টার, সর্বোচ্চ 132টি ক্যারেক্টার পাঠাতে পারবে। তোমরা জানো 1 ক্যারেক্টার সমপরিমাণ ডাটা মানে 8টি বিট। 1 ক্যারেক্টার সমপরিমাণ ডাটা মানে কতগুলো বিট, 8টি বিট। তাহলে 80 ক্যারেক্টারে 80টি ক্যারেক্টার যদি পাঠানো যায়, 80 ক্যারেক্টারে কতগুলো বিট হয়। 1 ক্যারেক্টার সমপরিমাণ ডাটা মানে 8টি বিট, তাহলে 80 ক্যারেক্টার সমপরিমাণ মানে কতগুলো বিট হবে। 80 গুণন 8 ইকুয়াল টু 640 বিট। সর্বনিম্ন বিট পাঠানো যায় কতগুলো, 640টি, এবং সর্বোচ্চ 132টি ক্যারেক্টার পাঠানো যায়। তাহলে 132টি ক্যারেক্টারে কতগুলো বিট হয়, 132টি ক্যারেক্টারে হয় 132 গুণন 8 সমান সমান 1056টি বিট হয়। সামনে যে হেডারগুলো যুক্ত করা হয়, একটা হেডার সমপরিমাণ 16টি বিট হয়। মানে হেডার 16টি বিট নিয়ে থাকে এবং টেইলর 16টি বিট নিয়ে থাকে। সব মিলিয়ে হেডার এবং টেইলর এই দুইটাকে যুক্ত করে দিলে হেডার 16টি, টেইলর 16টি, 16 32টি অতিরিক্ত বিটের প্রয়োজন হয় সিনক্রোনাস ট্রান্সমিশনে কোনো একটা ডাটাকে ট্রান্সমিট করতে। যদি সংক্ষেপে বলি, সিনক্রোনাস ট্রান্সমিশনে তুমি সর্বনিম্ন 640টি বিট ট্রান্সফার করতে 32টি বিটের প্রয়োজন হবে, এবং সর্বোচ্চ 1056টি বিটও যদি ট্রান্সফার করতে চাও সর্বোচ্চ, তোমার 32টি বিটের প্রয়োজন হবে। এই 32টি বিট হচ্ছে অতিরিক্ত বিট যেটা হেডার এবং টেইলরে থাকে। এখন তোমরা জানো ডাটা ট্রান্সমিশন
এর দক্ষতা নির্ণয়ের সূত্রটা হচ্ছে n ইকুয়াল টু প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডাটা ইন্টু 100। মানে প্রকৃত ডাটাকে তুমি মোট ডাটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে যেটা পাবে সেটা হচ্ছে ওই ট্রান্সমিশনের দক্ষতা। তাহলে আমাদের প্রথমে প্রকৃত ডাটা নির্ণয় করে নিতে হবে, তারপর মোট ডাটা নির্ণয় করে নিতে হবে, তারপর 100 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সেই ট্রান্সমিশন মেথডের দক্ষতা। তাহলে ক্লাসের শুরুতে এটা একটু জেনে রাখো, বিট মানে তোমরা জানো 0 অথবা 1, 8 বিটে হয় 1 বাইট, 1024 বাইটে হয় 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে হয় 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে হয় 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে হয় 1 পেটাবাইট। তোমাকে প্রথমে এই 2 MB সমপরিমাণ ডাটা মানে কতগুলো বিট এটা নির্ণয় করে নিতে হবে। কেমনে নির্ণয় করবা? এমবির মধ্যে থাকে কেবি, বাইট আর বিট। আমরা জানি 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 1024, 1024, 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 1024 এবং 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 বিট, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। এরকম 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট, 1024 বাইটে হয় 1 কিলোবাইট আর 8 বিটে হয় 1 বাইট। এখন এই দুই সংখ্যাটাকে ঠিক রেখে শুধু উপরের পাওয়ারগুলো তুমি যদি যোগ করে দাও, দিলে ক্যালকুলেশন করে যেটা পাবে সেটা হচ্ছে ওইটার ওই সমপরিমাণ বিট। আবার দেখো, এমবিকে যদি তুমি প্রথমে বিটে রূপান্তর করতে চাও তাহলে তোমাকে দুই সংখ্যাটাকে ঠিক রেখে পাওয়ারগুলো যোগ করে দেবে। এক কথায় সংক্ষেপে যদি বলি, দুই সংখ্যাটাকে ঠিক রেখে পাওয়ারগুলো যোগ করে দিবে। তাহলে 10, 10 এ 20 আর 3 এ 23। তাহলে তুমি 1 MB সমপরিমাণ ডাটা ইকুয়াল টু কতগুলো বিট পাবে? 2 টু দি পাওয়ার 23 ইকুয়াল টু 8388608 বিট। এত সমপরিমাণ বিট তুমি পাবে এই 1 MB সমপরিমাণ ডাটা সমান। তাহলে 2 MB 1 MB সমপরিমাণ ডাটা ইকুয়াল টু যদি 8388608 বিট হয়, তাহলে 2 MB সমপরিমাণ ডাটা ইকুয়াল টু কতগুলো বিট হবে? এটাকে 2 দিয়ে গুণ করে দিবে, তাহলে পাবে তুমি কত? 167777216 এত বিট। 1 MB সমপরিমাণ ডাটা যদি এত বিট হয় তাহলে 2 MB সমপরিমাণ ডাটা ওটার দ্বিগুণ এটা হয়। 2 MB সমান সমান 167777216 বিট। এটা হচ্ছে তোমার প্রকৃত ডাটা। 2 MB তে আসলে প্রকৃত ডাটা কত দাঁড়ায়? 2 MB তে আসলে প্রকৃত বিট কত দাঁড়ায়? এই বিটটা দাঁড়ায়। তাহলে অলরেডি আমরা এদিকে আলোচনা করে আসছি যে আমরা সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ক্ষেত্রে ব্লক আকারে ডাটা পাঠানো হয়। প্রত্যেকটা ব্লকে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। প্রত্যেকটা ব্লকে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। তাহলে 80টি ক্যারেক্টার মানে কতগুলো বিট? 640 বিট। তাহলে সর্বনিম্ন সংখ্যক ধরে যদি হিসাব করা হয়, বোর্ডে দেখো, 640 বিট স্থানান্তরে অতিরিক্ত বিট লাগে 32টি। সিনক্রোনাস ট্রান্সমিশনে যদি 640টি বিট ট্রান্সফার করতে চাও, স্থানান্তর করতে চাও, অতিরিক্ত বিটের প্রয়োজন তোমার লাগে 32টি। তাহলে একটি বিট স্থানান্তরের ক্ষেত্রে অতিরিক্ত বিট লাগবে 32 ভাগ 640, যত হবে তত। তাহলে 167777216 এই সমপরিমাণ বিট স্থানান্তরে অতিরিক্ত বিট লাগবে 32 গুণন 167777216 ডিভাইডেড বাই 640 ইকুয়াল 8388608 বিট। এতগুলো বিট লাগবে অতিরিক্ত। এখানে প্রকৃত ডাটা 2 MB সমান এত বিট, আর অতিরিক্ত বিট পেয়েছো কত? 8388608 এত বিট। তুমি যদি মোট ডেটা বিট নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে প্রকৃত বিট 2 MB তে আসলে কত বিট? এত বিট এইটা, এবং অতিরিক্ত বিট পেয়েছো যেটা, এটা হচ্ছে তোমার অতিরিক্ত বিট পেয়েছো যেটা, এই দুইটা যোগ করে হবে যেটা তোমার মোট ডেটা বিট হবে সেটা। তাহলে এখানে প্রকৃত বিট কত? এত। অতিরিক্ত বিট কত? এত।
এই দুইটাকে যোগ করলে তুমি পাবে মোট ডেটা বিট, যেটা এত। তাহলে ট্রান্সমিশন দক্ষতা নির্ণয়ের সূত্র n ইকুয়াল টু প্রকৃত ডেটা বাই মোট ডেটা ইন্টু 100। এখানে তুমি প্রকৃত ডেটা কত পেয়েছো? 16,777,216 আর মোট ডেটা বিট কতগুলো পেয়েছো? 17616076.8 বিট ইন্টু 100 ইকুয়াল 95.24%, মানে 2380 এরকম হয়। আমরা ওটা মোটামুটি লিখছি, যেহেতু তোমার 8 হয়েছে 24 23 দশমিক সামথিং, তো ওটাকে 95.24% লিখতে পারি যে সিনক্রোনাস ট্রান্সমিশনে তাহলে দক্ষতা 2 MB ডাটা স্থানান্তরের ক্ষেত্রে 95.24%। আচ্ছা, তোমার আগে সিনক্রোনাস ট্রান্সমিশন কি জিনিস ওটা আগে বোঝা লাগবে। সিনক্রোনাস ট্রান্সমিশন জিনিসটা হচ্ছে, ধরো এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে যে রিসিভার, বুঝছো? তো সেন্ডারের কাছে মনে করো অনেক পরিমাণ তথ্য থাকে। আচ্ছা, এগুলো বাদ দাও, সব বাদ দাও, তুমি একটা সহজ করে তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ধরো তোমার হচ্ছে এই রুমের মধ্যে 50,000 শিক্ষার্থী আছে, 50,000 শিক্ষার্থী আছে। এই 50,000 শিক্ষার্থী যদি একসাথে যাইতে লাগো তাহলে তো জ্যাম করে যাবে রাস্তায়। তো এই জন্য সিনক্রোনাস ট্রান্সমিশনে এই ডাটাগুলোকে ব্লক আকারে পাঠানো হয়, প্যাকেট আকারে। কিভাবে প্যাকেট আকারে? ধরো 50,000 শিক্ষার্থী আছে, এই 50,000 শিক্ষার্থী যদি গেট দিয়ে বের হতে যায় তাহলে যানজট বেঁধে যাবে, সমস্যা হবে কিনা, সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই জন্য সিনক্রোনাস ট্রান্সমিশন ডাটাগুলোকে ব্লক আকারে প্যাকেট আকারে পাঠানো হয়, যার ফলে হয় কি প্রত্যেকটা প্যাকেটে প্রত্যেকটা ব্লকে একসাথে তোমার স্টুডেন্ট যেতে পারবে হচ্ছে 80 থেকে 132টি, মানে 80 থেকে 132টি ক্যারেক্টার সমপরিমাণ। মানে এরকম 50,000 মানুষ আছে, 50,000 মানুষের মধ্যে যদি সিনক্রোনাস ট্রান্সমিশন ট্রান্সমিট করা হয়, ধরো এই শাখা থেকে বৃন্দাবনপাড়া শাখা থেকে জলেশ্বরীতলা শাখা আমি পাঠাচ্ছি এই স্টুডেন্টগুলোকে, 50,000 শিক্ষার্থীর মধ্যে আমি যদি সিনক্রোনাস ট্রান্সমিশন ট্রান্সমিট করি, আমি একসাথে স্টুডেন্ট পাঠাতে পারবো 80 ক্যারেক্টার এবং সর্বোচ্চ 132 ক্যারেক্টার। তাহলে 80 ক্যারেক্টার মানে কতগুলো বিট? ধরো অতগুলো স্টুডেন্ট, মানে 80 ক্যারেক্টার মানে 640 আর 132 ক্যারেক্টার মানে 1056। মানে এখানে 50,000 ছাত্রছাত্রীর মধ্যে 50,000 ছাত্রছাত্রীর মধ্যে সর্বনিম্ন 80 ক্যারেক্টার পাঠাতে পারবো, মানে হচ্ছে 640 জন স্টুডেন্ট একসাথে যেতে পারবি, আর সর্বোচ্চ যেতে পারবি হচ্ছে 1056 জন। এই হচ্ছে যে সিনক্রোনাস ট্রান্সমিশনের কাহিনী। সর্বনিম্ন 640 জন যেতে পারবি আর 1056 যেতে পারবি সর্বোচ্চ। এই স্টুডেন্টগুলোকে ব্লক আকারে বা প্যাকেট আকারে আমরা নিয়ে যাচ্ছি ধরো জলেশ্বরীতলা শাখায়। এখন জলেশ্বরীতলা শাখায় এরা যে যাবি, এরা তো চিনে না, এই জন্য ধরো তোমাদের মতো অফিস স্টাফদেরকে দিলাম যে সামনে তোমরা 16 জন অফিস স্টাফ থাকবে, পিছনে তোমরা 16 জন অফিস স্টাফ থাকবে। সামনে তোমরা 16 জন অফিস স্টাফ থাকবে, পিছনে তোমরা 16 জন অফিস স্টাফ থাকবে। সামনে তোমরা যে 16 জন অফিস স্টাফ থাকবে তাদেরকে বলা হয় হেডার। সামনে যে 16 জন অফিস স্টাফ থাকবে না, তোমাদের নাম ধরো হেডার। আর পিছনে যে 16 জন অফিস স্টাফ থাকবে না, ধরো তাদের নাম হচ্ছে যে টেইলর। আর মাঝখানে যে ফাঁকা রাখছি না, ওটা হচ্ছে সময়ের ব্যবধান। এই সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিবার ডাটা পাঠানোর ক্ষেত্রে সময়ের ব্যবধানটা সমান হয় প্রত্যেকবারই। এখানে ধরো হেডার, তোমরা হেডার মানে 16 বিট, মানে তোমরা 16 জন অফিস স্টাফ, তোমরা 16 জন অফিস স্টাফ। মাঝখানে ডাটা, পিছনে হচ্ছে যে টেইলর, মানে তোমরা ধরো 16 জন অফিস স্টাফ। মাঝখানে এটা সময়ের ব্যবধান, আবার সামনে হেডার থাকে, মাঝখানে ডাটা থাকে, আবার পিছনে টেইলর থাকে। তো মাঝখানে ডাটাগুলোকে কল্পনা করো স্টুডেন্ট। হেডার থাকে সামনে, টেইলর থাকে পিছনে, আবার সামনে হেডার, হেডার সামনে, মাঝখানে ডাটা, পিছনে টেইলর। সময়ের ব্যবধান, হেডার তো সামনে, আবার ডাটা, আবার পিছনে টেইলর। সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে তথ্য যায়, সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে তথ্য যায়। তাহলে টেইলর সামনে পিছনে যাবে, প্রথমে থাকে হেডার, পিছনে থাকে টেইলর, মাঝখানে সময়ের ব্যবধান, আবার সামনে হেডার, পিছনে টেইলর। তাহলে এই ডাটা যে পাঠাচ্ছি শুরুতে হেডার, শেষে টেইলর থাকবি না? এই ডাটা যে পাঠাচ্ছি শুরুতে হেডার, শেষে টেইলর থাকবি না? তো শুরুতে তো হেডারই থাকবে। এখন তাহলে ধরো 50,000 শিক্ষার্থীদের মধ্যে তোমরা 640 জনকে নিয়ে যেতে পারবে একসাথে। তো 640 জনকে নিয়ে যেতে পারবে। তো 640 জন স্টুডেন্টকে এখান থেকে পাঠাতে অফিস স্টাফের প্রয়োজন হয় এই সিনক্রোনাস ট্রান্সমিশনে 32 জন। কতজন? 32 জন। সামনে তোমরা যারা দায়িত্বে থাকো তাদেরকে বলা হয় হেডার। হেডার মানে কতগুলো সংখ্যক? 16টা, 16 বিট সমপরিমাণ। পিছনে তোমরা থাকো তাদেরকে বলা হয় টেইলর, বললাম ওই যে 16 জন স্টাফ থাকবে।
তাহলে এখন বোর্ডে দেখো, তুমি যদি চাও যে হচ্ছে তাহলে ভাই কেমনে ট্রান্সমিশন মেথড নির্ণয় করবো, তাহলে দেখো এখান থেকে দেখো 640 জন স্টুডেন্টকে 640 জন স্টুডেন্টকে স্থানান্তর করার জন্য অতিরিক্ত বিট লাগে। মনে করো বিট না, এলো স্টুডেন্ট, 640 জন স্টুডেন্টকে জলেশ্বরী তোলা শাখায় নিয়ে যেতে চাও, তার জন্য অফিস স্টাফ লাগবে 32 জন। তাহলে একজন স্টুডেন্টকে যদি স্থানান্তর করতে চাও, নিয়ে যেতে চাও, তাহলে অফিস স্টাফ লাগবে 32 ভাগ 640। তাহলে দেখো 216 সংখ্যক এতগুলো স্টুডেন্টকে নিয়ে যেতে অফিস স্টাফ লাগবে কয়জন? যদি 640 জন স্টুডেন্টকে নিয়ে যেতে অফিস স্টাফ লাগে 32 জন, 640 জন স্টুডেন্টকে নিয়ে যেতে লাগে অফিস স্টাফ 32 জন, তাহলে একজনে নিয়ে যেতে লাগবে 32 ভাগ 640। তাহলে 16 7 7 7 2 1 6 এত সমপরিমাণ স্টুডেন্ট নিয়ে যেতে অফিস স্টাফ লাগবে কয়জন? এতগুলো অফিস স্টাফ লাগবে। তাহলে প্রকৃত ডেটা মানে ধরো এটা হচ্ছে যে স্টুডেন্ট সংখ্যা, মানে স্টুডেন্ট। প্রকৃত ডেটা মানে ধরো এটা স্টুডেন্ট। আর মোট ডেটা যেটা আছে না, এর মধ্যে স্টুডেন্টও আছে, স্টাফও আছে। এর মধ্যে মোট ডেটার মধ্যে স্টুডেন্টও আছে, স্টাফও আছে। মোট ডেটা যদি বের করতে চাও, মোট ডেটা বের করতে চাইলে মনে করো মোট স্টুডেন্ট আর মোট স্টাফ কয়জন লাগছে দূরে যোগ করে তুমি মোট ডেটা পাবে। তাহলে এখানে মোট প্রকৃত ডেটা মানে মোট স্টুডেন্ট কয়জন? এতজন। আর ভাই আমরা স্টাফ কয়জন যাব? দেখো স্টাফ কয়জন যাবে, স্টাফ হচ্ছে যে 640 জনের সাথে পাঠান লাগে 32 জন, একজনের সাথে পাঠান লাগে এতজন, অতএব এতজনের সাথে পাঠান লাগে এই যে 8388608, এত সমপরিমাণ স্টাফ লাগবে খালি ওদেরকে পৌঁছানোর জন্য ওই শাখাতে। তাহলে মোট ডেটা ইকুয়াল টু কি থাকে এর মধ্যে? মোট স্টুডেন্ট মনে করো আর অফিস স্টাফ তোমরা মিলে মোট কতগুলো হলো, এটাই হচ্ছে যে মোট ডেটা। এই যে দেখো মোট ডেটা। আর প্রকৃত ডেটা মানে কি? ওটা খালি স্টুডেন্টের সংখ্যা। সেটা কত? যে ভাই এই যে এত, মানে যে প্রকৃত স্টুডেন্ট ডেটা ইন্টু 100 করে যাহা হয় তাই, এত % দক্ষতা। বুঝছো কিনা? ক্লাউড কম্পিউটিং জিনিসটা হচ্ছে কম্পিউটার ও ডেটা স্টোরেজ ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমকে বলতে পারো ক্লাউড কম্পিউটিং। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা ধরো তোমাদের বাসায় তোমরা ফ্যামিলি মেম্বার কতজন? ধরো 4 জন অথবা 5 জন। তাহলে তোমরা রেগুলার খাবার খাওয়ার ক্ষেত্রে তোমরা প্লেট ব্যবহার করো কয়টা? যদি তোমার ফ্যামিলি মেম্বার 5 জন হয়ে থাকো তাহলে 5টা প্লেট ব্যবহার করে থাকো। এখন ধরো আগামী সপ্তাহে তোমার বিবাহ, শুভ বিবাহ, তো সেই ক্ষেত্রে ছেলে পক্ষ থেকে, তুমি যদি মেয়ে হয়ে থাকো ধরো ছেলে পক্ষ থেকে আসবে 100 জন, তোমার ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজন ধরো 100 জন, তাহলে কতজন হলো? 200 জন। এখন এই 200 জন মানুষের খাবারের একটা ব্যবস্থা করতে চাচ্ছ। এখন এই 200 জন মানুষের খাবারের ব্যবস্থা করতে গেলে 200টা প্লেট এবং 200 জন মানুষের রান্না করার জন্য যে হাঁড়ি পাতিল থেকে শুরু করে আদার্স যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেটা তোমার ফ্যামিলিতে নাও থাকতে পারে বা না থাকাটাই স্বাভাবিক 200 মানুষের খাবারের ব্যবস্থা করার জন্য। তো তার জন্য তোমার বাবা মা কি করে, যে ডেকোরেটরের দোকান থেকে তোমার ভাড়াতে তোমার থালা বাসন, হাঁড়ি পাতিল, চামিচ থেকে শুরু করে ইত্যাদি যা কিছু লাগে এগুলো ভাড়াতে নিয়ে আসে। তো ক্লাউড কম্পিউটিং বিষয়টা হচ্ছে এরকম যে দেখো ধরো তুমি একটা নতুন একটা কোম্পানি শুরু করতে চাচ্ছ, তোমার কাছে আছে ধরো 10,000 টাকা মূলধন, তুমি ফেসবুকের বিকল্প নতুন কিছু একটা বুক খুলতে চাচ্ছ। তো ফেসবুকের ডাটা স্টোর করে রাখার মতো অনেক জায়গা আছে, বাট তুমি যদি ফেসবুকের মতো ওই রকম স্টোরেজ সমৃদ্ধ জায়গা বা ক্যাপাসিটি তৈরি করতে চাও তো তোমার পক্ষে শুরুতে হয়তোবা সেটা সম্ভব নাও হতে পারে। কিন্তু তোমাকে যদি ফেসবুক যেরকম জায়গা স্পেস ব্যবহার করছে ওই সমপরিমাণ না হোক, তোমার যতটুকু প্রয়োজন, তুমি নতুন উদ্যোক্তা হিসেবে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা যদি ফেসবুকের মতো তোমাকে তথ্য রাখার ক্ষেত্রে ভাড়া দেওয়ার যে সিস্টেমটা, এই ভাড়া দেওয়ার সিস্টেমটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ডেকোরেটরের দোকান থেকে যেরকম তোমার বাবা তোমার বিবাহের অনুষ্ঠানের জন্য 200টা প্লেট, 200টা গ্লাস, তারপর রান্নার জন্য বড় বড় হাঁড়ি পাতিল ভাড়াতে নিয়ে আসতে পারে, ঠিক তেমনি ভাবে ক্লাউড কম্পিউটিং হচ্ছে সেরকম একটা সার্ভিস যে তুমি তথ্য রাখতে চাও। ধরো তুমি একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে চলেছ, যে কোম্পানিতে তোমার 1000 জিবি তথ্য রাখার প্রয়োজন। এখন ভাই 1000 জিবি তথ্য যদি তুমি রাখতে চাও তাহলে 1000 জিবির যে স্টোরেজটাও তোমার প্রয়োজন, সেই পরিমাণ স্টোরেজ ধরো তুমি
কিনতে গেলে তোমার 10,000 টাকার প্রয়োজন, তোমার কোম্পানির মূলধনই হচ্ছে 10,000 টাকা। এখন আমি তোমাকে অফার করলাম যে তুমি আমাকে পার মান্থ প্রত্যেক মাসে 100 টাকা দিবে, আমি তোমাকে 1000 জিবির এরকম একটা স্টোরেজ তোমাকে ভাড়ায় দিব, তুমি প্রতি মান্থে আমাকে 100 করে টাকা দিবে। তো ভাই এই জন্য বলা হচ্ছে যে কম্পিউটার এবং ডাটা স্টোরেজ ক্রেতার সুবিধা মতো, মানে তুমি কতটুকু চাও ক্রেতার সুবিধা মতো ব্যবহার অনুযায়ী, মানে তুমি কতটুকু ব্যবহার করবে, কম্পিউটার এবং ডেটা স্টোরেজ ক্রেতার সুবিধা মতো ব্যবহার অনুযায়ী চাহিদা মাত্র, তুমি যখন চাও তুমি তখন পাবে, চাহিদা মাত্র এই যে ভাড়া দেওয়ার যে সিস্টেমটা, এটাকে মূলত বলা হয় ক্লাউড কম্পিউটিং। এবার আসো, ক্লাউড কম্পিউটিং হচ্ছে মূলত 3 প্রকার, বেসিক্যালি মাহবুব রহমান স্যারের বই 3 প্রকার বলা হচ্ছে। তো প্রথমত হচ্ছে প্রাইভেট ক্লাউড, দ্বিতীয়ত হচ্ছে পাবলিক ক্লাউড, তৃতীয়ত হচ্ছে হাইব্রিড ক্লাউড। আমি আবারও বলছি, 1 নম্বরে বলতে পারো প্রাইভেট ক্লাউড, 2 নম্বরে বলতে পারো পাবলিক ক্লাউড এবং 3 নম্বরে বলতে পারো হাইব্রিড ক্লাউড। একটা একটা আলোচনা করা যায়। প্রথমে আসো প্রাইভেট ক্লাউড কি জিনিস। প্রাইভেট ক্লাউডটা হচ্ছে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন কোনো কম্পিউটিং প্রযুক্তিটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। মানে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তোমাকে এই সার্ভিসটা দিয়ে থাকে, ওদেরকে বলা হচ্ছে প্রাইভেট ক্লাউড। যখন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন নয় এমন প্রতিষ্ঠান থেকে তুমি এই সার্ভিসটা যখন তুমি নিবে, তখন সেটার নাম হচ্ছে পাবলিক ক্লাউড। তাহলে আমি আবার বলছি, একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন কম্পিউটিং প্রযুক্তিটা সেটা হচ্ছে প্রাইভেট, আর একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন নয় এমন কম্পিউটিং প্রযুক্তিটা হচ্ছে পাবলিক ক্লাউড। এবং তৃতীয় নাম্বারটা হচ্ছে হাইব্রিড ক্লাউড, সেটা হচ্ছে পাবলিক ক্লাউড এবং প্রাইভেট ক্লাউড, এই দুইটা ক্লাউডের সমন্বয়। পাবলিক ক্লাউড তোমাকে যে সার্ভিসটা দিবে এবং প্রাইভেট ক্লাউডটা তোমাকে যে সার্ভিসটা দিবে, এই দুইটার সমন্বয়ে এই দুইটা সার্ভিসই যদি দিতে পারে সেটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। তাহলে আমি আবারও বলছি, ক্লাউড কম্পিউটিং 3 প্রকার বলেছি। 1 নাম্বার প্রাইভেট, যেটা একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন। 2 নাম্বারটা হচ্ছে পাবলিক, যেটা একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন নয়। এবং 3 নাম্বারটা হচ্ছে হাইব্রিড ক্লাউড, যেটা পাবলিক এবং প্রাইভেটের সমন্বয়ে গঠিত। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা প্রকারভিত্তিক আলোচনা করলাম। তারপরে 2 নাম্বার টপিক হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য। ক্লাউড কম্পিউটিং এর 3টা বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, যতটুকু চাহিদা ততটুকু সার্ভিস, মানে তুমি যতটুকু রেন্টে চাও, ভাড়া চাও, তোমাকে ততটুকু সার্ভিস দিবে। এটা একটা বৈশিষ্ট্য ক্লাউড কম্পিউটিং এর। 2 নাম্বার বৈশিষ্ট্য বলতে পারো যে যখন চাহিদা তখন সার্ভিস, তোমার যখন ভাড়া প্রয়োজন তুমি তখন স্পেসটা ভাড়ায় নিতে পারো। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যতটুকু ব্যবহার ততটুকু মূল্য পরিশোধ। ধরো তুমি যতটুকু ব্যবহার করবে ততটুকু পে করবা। ধরো আজকে তোমার কোম্পানির 10 জিবি তথ্য রাখার প্রয়োজন হচ্ছে, 10 জিবি তুমি প্যাকেজটা কিনলে, 10 জিবির বিনিময়ে তোমাকে যে টাকাটা পে করতে হবে সেটা করলে, আগামী মাসে তোমার 20 জিবিরও প্রয়োজন হতে পারে, তখন তুমি 20 জিবির টাকা পে করবা। বুঝতে পারছো? আচ্ছা, এবং তাহলে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্যগুলো বলছিলাম যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্যার যতটুকু চাহিদা ততটুকু সার্ভিস, 2 নাম্বার যখন চাহিদা তখন সার্ভিস, এবং 3 নাম্বার যতটুকু ব্যবহার ততটুকুর মূল্য পরিশোধ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। 3য় নাম্বার আসো ক্লাউড কম্পিউটিং এর সুবিধাগুলো। ক্লাউড কম্পিউটিং এর সুবিধাগুলো আসলে কি কি? দেখো ভাই, আমি ক্লাসের শুরুতে বলে আসছি যে ধরো ডেকোরেটর দোকান থেকে যে তোমার বাবারা যে তোমাদের বিয়ের আনুষ্ঠানিকতা পাড়ি দেওয়ার জন্য বা সম্পূর্ণ সুসম্পন্ন করার জন্য যেরকম প্লেট, থালা, বাসন এরকম ভাড়াতে যে নিয়ে আসে, এই ভাড়াতে নিয়ে আসা দেখা যাচ্ছে 200টা প্লেট কিনতে গেলে তোমার বাবার দেখা যাচ্ছে 200 গুণন 100 20,000 টাকার প্রয়োজন। কিন্তু তুমি যদি ভাড়ায় নিয়ে এসো, অনলি পার প্লেট, প্রতি প্লেট হয়তো 2 থেকে সর্বোচ্চ 5 টাকা ভাড়া হতে পারে। তাহলে 200 প্লেটের জন্য তোমাকে খরচ করতে হচ্ছে কত? অনলি 1000 টাকা। যেটা তুমি যখন নিজে পার্সোনালি কিনতে যাইতে তোমাকে 20,000 টাকা খরচ করতে হতো। হ্যাঁ, তো তোমার ক্লাউড কম্পিউটিং এর সুবিধাগুলো কি কি? প্রথম সুবিধা হচ্ছে প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা। ধরো আমার একটা ডেকোরেটরের দোকান আছে, আমার দোকানে ধরো 1000 প্লেট আছে, এখন তোমার বাবা ভাড়া নিতে আসছে, প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা। ভালো করে মনোযোগ দিয়ে শোনো, প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা। তাহলে আমার ধরো একটা ডেকোরেটরের বিজনেস আছে, তো আমার দোকানে 1000 প্লেট আছে, এখন তোমার বাবা 200 প্লেট ভাড়ায় নিতে চায় তোমার বিবাহের অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য। তাহলে তোমার কাছে বা তোমার বাবার কাছে আমাদের মনে হচ্ছে যে বাহ, তোমাদের স্যারের দোকানে তো অনেক প্লেট আছে ডেকোরেটর, তাহলে দেখো প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা, তুমি কতটুকু চাও ততটুকু তোমাকে সার্ভিস দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। নাম্বার 2, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। তুমি ক্লাউড কম্পিউটিং সুবিধার মধ্যে বলতে পারো 2 নম্বরে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। ক্লাউড কম্পিউটিং প্রযুক্তিটা সার্ভিসটা তুমি যদি ব্যবহার করো, তুমি হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করতে পারবা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে। তারপর 3 নাম্বারটা হচ্ছে
সফটওয়্যার রিসোর্স শেয়ার, তুমি সফটওয়্যার আদান প্রদান করতে পারবা এই ক্লাউড কম্পিউটিং সার্ভিসের মাধ্যমে। 4 নাম্বারটা বলতে পারো তুমি নিরাপত্তা, তুমি যে আমার এখানে তথ্য যে ভাড়ায় রাখতে চাও, তোমাকে আমি ইনশিওর করব যে তোমার তথ্যটা নিরাপদ থাকবে। 5 নাম্বারে তুমি বলতে পারো যে 5 নাম্বারে বলা যেতে পারে তোমার একটু পোস্ট করতে আটকা দাও। 5 নাম্বারটা হচ্ছে খরচ কমানো, তুমি ক্লাউড কম্পিউটিং সার্ভিসের মাধ্যমে তোমার প্রতিষ্ঠানের খরচ কমাতে পারো। 6 নাম্বারটা বলতে পারো যে সক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট, ক্লাউড কম্পিউটিং সার্ভিসের মাধ্যমে তোমরা এগুলো সফটওয়্যারগুলো থেকে শুরু করে সবকিছু সক্রিয়ভাবে আপডেট করতে পারো তুমি। আচ্ছা, 8 নাম্বারে বলতে পারো যে তোমার খুবই কম মূল্যে তুমি পাবে ভাড়াটা, আর কি খুবই কম মূল্যে ভাড়াটা পেতে পারো। এবার অসুবিধা নিয়ে আলোচনা করা যাক। অসুবিধার মধ্যে প্রথম অসুবিধা হচ্ছে সার্ভার ডাউন, অনেক সময় তোমার সার্ভার ডাউন হতে পারে এই ক্লাউড কম্পিউটিং সার্ভিসে। 2 নাম্বারটা হচ্ছে নিরাপত্তাজনিত সমস্যা। এখন হয়তো ভাবতে পারো যে স্যার সুবিধার মধ্যে বলে নিরাপত্তা, অসুবিধার মধ্যে নিরাপত্তা। নিরাপত্তাজনিত সমস্যা থাকে, তোমার কাছে তথ্যটা থাকলে অনেক সময় সিকিউরিটি নাও থাকতে পারে, নিরাপত্তাজনিত সমস্যা ভুগতে পারে, হ্যাকিং থেকে শুরু করে যে কোনো পাইরেসি হতেই পারে। বাট তুমি ক্লাউড কম্পিউটিং সার্ভিসটা ব্যবহার করছো, বাট তারপর নিরাপত্তাজনিত কিছু সমস্যা থেকে যায়। তারপর 3 নাম্বারে তুমি বলতে পারো ইন্টারনেটের উপর নির্ভরশীল, মানে তুমি ক্লাউড কম্পিউটিং সার্ভিসটা যে ব্যবহার করবে এটার জন্য তোমাকে ইন্টারনেটের উপর নির্ভরশীল থাকতে হবে। আচ্ছা, তারপর 4 নাম্বারে তুমি বলতে পারো যে স্লো স্পিড, অনেক সময় ক্লাউড কম্পিউটিং সার্ভিসটা তুমি স্লো স্পিড হয়, স্পিডটা অনেক স্লো হয়। আচ্ছা, 5 নাম্বারে বলতে পারো তুমি যে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ, নিজের তথ্য ভাই মানুষের কাছে রাখছো, ব্যবহারকারীর নিয়ন্ত্রণে তথ্যটা আছে, তো এটা একটা অসুবিধার মধ্যে পড়ে। তারপর আরেকটা অসুবিধা হচ্ছে তোমার ফি প্রদান, মানে তুমি যে সার্ভিসটা ব্যবহার করছো এটার জন্য টাকা পে করতে হয়, এটাও একটা অসুবিধা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পড়বো আমরা টপোলজি নিয়ে। টপোলজি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের এইচএসসি আইসিটি সিলেবাসে। তো টপোলজি নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন, তবে আমি কথা দিচ্ছি আজকের এই ক্লাস পর অন্তত টপোলজি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো শুরু করা যাক যে টপোলজি জিনিসটা আসলে কি। ধরো একটা নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস সমূহ যেমন রাউটার, মডেম, পিসি, কেবল ইত্যাদি, প্রত্যেকে পরস্পরের সাথে যে নেটওয়ার্কে সংযুক্ত থাকে সেটাকে টপোলজি বলে। আচ্ছা, আমি যদি সহজ করে বলি তোমাকে, যে ধরো তুমি 4টা কম্পিউটার নিয়ে একটা অফিস সেটিং করতে চাচ্ছ বা অফিস সেটআপ করতে চাচ্ছ, 4টা বা 5টা বা 10টা কম্পিউটার নিয়ে। তো আসলে তোমার একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে, আরেকটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে যুক্ত থাকবে, এই যুক্ত থাকা জিনিসটার নাম হচ্ছে টপোলজি। তাহলে আবার বলছি, তুমি ধরো 10টা কম্পিউটার যুক্ত করে একটা অফিস সেটআপ করতে চাচ্ছ, তো অফিস সেটআপের জন্য তোমার অবশ্যই 10টা কম্পিউটার লাগবে, 10টা পিসি লাগবে, তুমি রাউটার, অনুটুনো, হাবিজাবি ইত্যাদি থাকবে, কেবল টেবল লাগবে। তো বিষয়টা হচ্ছে তোমার একটা কম্পিউটার তোমার আরেকটা কম্পিউটারের সাথে, আরেকটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে যুক্ত থাকবে, এই যুক্ত থাকা জিনিসটার নাম হচ্ছে টপোলজি। তো তোমার একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে যুক্ত থাকতে পারে, এই যুক্ত থাকার উপর ভিত্তি করে আসলে টপোলজিকে মূলত 6টা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, তো একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে এখানে 6 ভাবে যুক্ত থাকতে পারে। প্রথমে থাকতে পারে এরকম ভাবে বাসের মতো করে, দেখো তোমার একটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটার এরকম বাসের সিটের মতো, দেখো বাসের মতো যুক্ত থাকতে পারে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে। তারপর তোমার ধরো একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে তোমার রিং এর মতো যুক্ত থাকতে পারে, তোমার একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে এরকম তারার মতো যুক্ত থাকতে পারে, এরকম স্টারের মতো যুক্ত থাকতে পারে। তোমার একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে এরকম গাছের শাখা প্রশাখা ন্যায় যুক্ত থাকতে পারে। তোমার কম্পিউটার গুলো ধরো এরকম একটা একটার সাথে প্রত্যেকের সাথে সংযুক্ত থাকতে পারে। তোমার একাধিক কম্পিউটার একাধিক ভাবে সংযুক্ত থাকতে পারে। তো এটার উপর ডিপেন্ড করে টপোলজিকে মূলত 6টা ভাগে ভাগ করা যায়। টপোলজি হচ্ছে মূলত 6 ধরনের। 1 নাম্বার হচ্ছে বাস টপোলজি, 2 নাম্বার হচ্ছে রিং টপোলজি, 3 নাম্বার হচ্ছে স্টার টপোলজি, 4 নাম্বার হচ্ছে ট্রি টপোলজি, 5 নাম্বার হচ্ছে মেশ টপোলজি এবং 6 নাম্বার হচ্ছে হাইব্রিড টপোলজি। আসো একটা একটা করে আলোচনা করা যায়। শুরুতে আমরা কথা বলবো বাস টপোলজি নিয়ে। হ্যাঁ, বাস টপোলজি বলতে তোমাদের প্রথমে মাথায় যেটা আসে বাস টপোলজি সম্পর্কে তোমরা যখন পড়তে চাও, সেটা হচ্ছে যে ভাইয়া বাসের মতো এরকম লম্বা একটা সিট থাকবে, মানে বাসের মতো এরকম লম্বা, বাসের যে ভিতরে গলির যে জায়গাটুকু থাকে আর দুই পাশে যে সিট থাকে, তো ওই রকম কম্পিউটার দুই পাশে থাকবে, মাঝখানে এরকম লম্বা একটা তার থাকবে এবং সেই কেবলের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকবে, এটাকে বাস টপোলজি বলে। হ্যাঁ, তো বাস টপোলজির সংজ্ঞা তোমরা জানো যে এরকম লম্বা থাকে এটাই মনে হয় বাস, মোটেও তা না। বাস টপোলজি আসলে এরকমটাও হতে পারে,
বাস টপোলজি কিন্তু এরকমটাও হতে পারে। আচ্ছা, বাস টপোলজির প্রপার সংজ্ঞা যেটা তোমরা বলতে পারো সেটা এরকম যে টপোলজিতে, বোর্ডে দেখো, যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার একটা মূল তারের সাথে সংযুক্ত থাকে, সেটাকে বাস টপোলজি বলে। আমি আবারও বলছি, যে টপোলজিতে একটা মূল তারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকে, সেই টপোলজিকে তোমরা বলবা বাস টপোলজি। সেই তারটা এভাবে লম্বাভাবে টেনে, ধরো সেই তারটা এভাবে লম্বাভাবে টেনে এখানে একটা কম্পিউটার যুক্ত করলাম, 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 এইভাবে যুক্ত করে এটা বাস টপোলজি হতে পারে। আবার তুমি যদি মনে করো যে না ভাই, আমার অফিসটা আমি ধরেন এস শেপে সেটআপ দিতে চাই, আমি 4টা কম্পিউটার এরকম ভাবে এস শেপের মতো করে তোমার সেটআপ দিতে চাই, তাহলে দেখো এই পাশে একটা কম্পিউটার যুক্ত করে দিছো, এই পাশে একটা কম্পিউটার যুক্ত করছো, এই পাশে একটা কম্পিউটার যুক্ত করছো, এই পাশে একটা কম্পিউটার যুক্ত করছো। কিন্তু এখানে মনে রাখতে হবে ভাই, প্রত্যেকটা কম্পিউটার কিন্তু একটা মূল তারের সাথে সংযুক্ত আছে। প্রত্যেকটা কম্পিউটার কি একটা মূল তারের সাথে সংযুক্ত নয় কি? তো বাস টপোলজির মূল থিমটাই তো তাই, যে টপোলজিতে একটা মূল তারের সাথে সবগুলো কম্পিউটার কানেক্টেড থাকবে, সেটা হচ্ছে তোমাদের বাস টপোলজি। সেটা এভাবে তারটা লম্বা ভাবে যদি থাকে, চারিদিকে কম্পিউটারগুলো যুক্ত থাকে ওর সাথে, এটাও বাস টপোলজি হতে পারে। সে তারটা এভাবে বাঁকানো ভাবে দেওয়া হতে পারে, দিয়ে সবগুলো কম্পিউটার দেখো না এর সাথে যুক্ত আছে, এটাও বাস টপোলজি হতে পারে। অথবা তারটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম, আমি কথার কথা, আমি ধরো অফিস শেপটা ধরো এইভাবে ঘুরিয়ে নিলাম, গোল আকারে অফিস সেটিং করতে চাচ্ছি, 5টা কম্পিউটার যুক্ত করতে চাই, এখানে একটা কম্পিউটার দিলাম, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার। কিন্তু এখানে মনে রাখতে হবে ভালো করে, সেটা হচ্ছে সবগুলো কম্পিউটার একটা মূল তারের সাথে সংযুক্ত আছে কিনা, এটা বাস টপোলজি জানার উপায়। তাহলে বাস টপোলজির সংজ্ঞা যেটা আমরা বললাম, শেষবারের মতো বলছি, যে টপোলজিতে, মনোযোগ দিয়ে শোনো, যে টপোলজিতে একটা মূল তারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকে, সেই টপোলজিকে বাস টপোলজি বলে। সেই তারটা এইভাবে যদি আমরা লম্বাভাবে যুক্ত করি এবং তার সাথে কম্পিউটারগুলো যুক্ত করি, তাও বাস টপোলজি হবে। যদি তারটাকে এইভাবে বাঁকানো ভাবে দেওয়া হয় এবং কম্পিউটারগুলোকে যুক্ত করা হয়, তাও বাস টপোলজি হবে। তারটাকে যদি এইভাবে ঘুরায় দিই আর কম্পিউটারগুলো যুক্ত করে দিই, তাও বাস টপোলজি হবে। তোমাকে এখানে মনে রাখতে হবে যে সবগুলো কম্পিউটার একটা মূল তারের সাথে সংযুক্ত আছে কিনা। আচ্ছা, এবার আসো যে ভাইয়া বাস টপোলজিতে আসলে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য কেমন করে পাঠানো হয়। মনোযোগ দিয়ে দেখো, ধরো এটা 1 নম্বর কম্পিউটার, ধরো এটা 2 নম্বর কম্পিউটার, এটা 3 নম্বর কম্পিউটার, এটা 4 নম্বর কম্পিউটার। দেখো ভাই, 1 নম্বর কম্পিউটার থেকে তুমি যদি 3 নম্বর কম্পিউটারের কাছে একটা তথ্য পাঠাতে চাও, ওই তথ্যটা প্রথমে এই মূল তারে আসবে, মূল তারে আসার পর প্রত্যেকের কাছেই ওই তথ্যের নোটিফিকেশনটা যাবে। যে কোনো একটা কম্পিউটার থেকে যদি তুমি অন্য একটা কম্পিউটার তথ্য পাঠাও বাস টপোলজিতে, তাহলে এই কম্পিউটার থেকে তথ্যটা প্রথমে এই মূল তারে আসবে, আসার পর প্রত্যেকের কাছেই কিন্তু এই তথ্যের নোটিফিকেশনটা যাবে। তুমি যার কাছে পাঠিয়েছো সে শুধু গ্রহণ করবে, বাকি সবাই ডিনাই করবে যে না, এটা আমাদের জন্য পাঠানো হয় নাই। তাহলে তুমি 1 নম্বর কম্পিউটার থেকে 3 নম্বর কম্পিউটারে যদি তথ্য পাঠাও, প্রত্যেকের কাছে তথ্যের নোটিফিকেশন যাবে, যার কাছে পাঠিয়েছো সে শুধু গ্রহণ করবে, বাকি সবাই কি করবে? ডিনাই করবে, ক্যান্সেল করবে যে না, আমাদের জন্য এটা পাঠানো হয় নাই। আচ্ছা, তাহলে বাস টপোলজিতে তথ্য কিভাবে পাঠায় এটা বুঝছো কিনা? যে ভাই এক কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটার তথ্য পাঠানো যায়, কিন্তু মূল তারটা ব্যবহার করে, যার ফলে প্রত্যেকের কাছে তথ্যের নোটিফিকেশনটা যাবে। এরপর আসো যে ভাইয়া এই টপোলজিতে দেখো প্রবলেমটা কি হয়। দেখো, ধরো এই টপোলজিতে 1 নম্বর কম্পিউটার থেকে সবাই যেহেতু মূল তার ব্যবহার করে, 1 নম্বর কম্পিউটার থেকে 3 নম্বরের কাছে তথ্য পাঠাচ্ছ, 2 নম্বর কম্পিউটার থেকে 4 এর কাছে তথ্য পাঠাচ্ছ, আবার 2 নম্বর কম্পিউটার ধরো 3 নম্বরের কাছে তথ্য পাঠাচ্ছ। এ ভাই, প্রত্যেকটা কম্পিউটার যদি প্রত্যেকটা কম্পিউটারের কাছে একসাথে তথ্য পাঠাতে চাও, যেহেতু প্রত্যেকে একটা মূল তার ব্যবহার করে তথ্য পাঠায়, আর যে মূল তারটা সবাই ব্যবহার করে, সবাই যে এই মূল তারটা ব্যবহার করে যে তথ্যের আদান প্রদান করে, ওই মূল তারটার নাম হচ্ছে ব্যাকবোন কেবল। আমি আবারও বলছি, ওই কেবলটাকে তোমরা বলতে পারো, মূল তারটাকে বলতে পারো ব্যাকবোন কেবল। তো এই ব্যাকবোন কেবল ব্যবহার করে সবাই যেহেতু তথ্য পাঠায়, তো সবাই যখন একসাথে তথ্য পাঠাতে চায় বা সবাই যখন একসাথে তথ্য পাঠাতে যায়, তখন তথ্যের জ্যামটা একটু বেশি হয়, তথ্যের জ্যামটা এই টপোলজিতে একটু বেশি হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে বাস টপোলজির আরো কিছু বলি। দেখো, বাস টপোলজিতে ধরো কথার কথা, তোমাদের এই 3 নাম্বার কম্পিউটারটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেল, পরীক্ষায় প্রশ্ন করা হয় যে কোন টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো সিস্টেম নষ্ট। ধরো কথার কথা, বাস টপোলজিতে এই 3 নাম্বার কম্পিউটারটা নষ্ট হয়ে গেল যে কোনো কারণে। আচ্ছা বলো তো, এই কম্পিউটার থেকে ওই কম্পিউটার, এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে তথ্য পাঠানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি?
এই টপোলজিতে একটা কম্পিউটার এরকম নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমে কোনো সমস্যা হয় না। এই টপোলজিতে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তো পুরো সিস্টেমে কোনো সমস্যা নাই, বাকি সবাই সবার মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। আচ্ছা, এই টপোলজির পুরো সিস্টেমটা কখন নষ্ট হয়ে যাবে স্যার? এই টপোলজির সিস্টেমটা কখন নষ্ট হয়ে যাবে? ধরো এই যে মূল তারটা বা ব্যাকবোন কেবলটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, মূল তার যেটা দিয়ে সবাই তথ্য আদান প্রদান করে ওইটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন এই টপোলজির পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা তাহলে আসো, তাহলে এগুলোর ক্ষেত্রে সেম একই রকম, যে ওইভাবে জিনিসটা ধরো তারটা শুধু বাঁকানো করে দেওয়া হয়েছে। এটা 3 নম্বর কম্পিউটার ছিল। এবার আসো 2 নম্বরে রিং টপোলজি। রিং টপোলজির সংজ্ঞাটাকে বলে নিচ্ছি। যে টপোলজিতে কম্পিউটারগুলো রিং এর ন্যায়, যে টপোলজিতে কম্পিউটারগুলো রিং এর ন্যায়, রিং এর মতো চক্রাকারে সংযুক্ত থাকে সেটাকে রিং টপোলজি বলে। আবারও দেখো, যে টপোলজিতে কম্পিউটারগুলো রিং এর ন্যায়, রিং এর ন্যায়, রিং এর মতো চক্রাকারে সংযুক্ত থাকে সেটাকে রিং টপোলজি বলে। এটাও একটা রিং টপোলজি, এটাও একটা রিং টপোলজি, বাট এটাও একটা রিং টপোলজি। ভাই এগুলো কোন চক্রাকারে আছে? এগুলো তো চতুর্ভুজের মতো মনে হচ্ছে। না ভাই, চতুর্ভুজের মতো মনে হয়ে লাভ নাই, বাট এরা চক্রাকারে সংযুক্ত আছে কিনা এটা তোমাকে দেখতে হবে। এবং যে বিষয়গুলো না জানলেই নয় রিং টপোলজি সম্পর্কে, সেটা হচ্ছে দেখো রিং টপোলজিতে এটা ধরো 1 নম্বর কম্পিউটার, এটা ধরো 2 নম্বর কম্পিউটার, এটা ধরো 3 নম্বর কম্পিউটার, এটা 4 নম্বর কম্পিউটার। তাহলে শুরুতে সংজ্ঞাটা কি বলে নিলাম, যে রিং টপোলজিতে ভাইয়া কম্পিউটারগুলো রিং এর ন্যায় চক্রাকারে সংযুক্ত থাকে, মানে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এইভাবে সংযুক্ত থাকে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে ভাইয়া এই টপোলজিতে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য কেমনে পাঠানো যায়। দেখো 1 নম্বর কম্পিউটার থেকে কথার কথা, তুমি যদি 4 নম্বর কম্পিউটারের কাছে একটা তথ্য পাঠাতে চাও, প্রথমে 1 নম্বর কম্পিউটার থেকে তোমাকে 2 নম্বর কম্পিউটার তথ্য পাঠাতে হবে, তারপর 2 নম্বর কম্পিউটার থেকে 3 নম্বরের কাছে তথ্য পাঠাতে হবে, তারপর 3 নম্বর থেকে তোমাকে 4 নম্বরের কাছে তথ্য পাঠাতে হবে। মানে এভাবে চক্রাকারে তুমি তথ্য পাঠাতে পারবে। 1 নম্বর কম্পিউটার থেকে 3 নম্বরের কাছে তথ্য পাঠাতে চাও, তোমাকে প্রথমে 1 থেকে 2 পাঠাতে হবে, 2 নম্বর কম্পিউটার থেকে তারপর 3 নম্বর কম্পিউটারে পাঠাতে হবে, 3 নম্বর কম্পিউটার থেকে তারপর 4 নম্বর, এভাবে তুমি চক্রাকারে তথ্য পাঠাতে পারবে। বাট আসলে এই যে 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে পাঠাতে পারবে। কিন্তু রিং টপোলজি সম্পর্কে আমি একটা গুরুত্বপূর্ণ একটা হ্যাক বলে রাখি, এটা হয়তো বা তোমরা কখনো শুনছো কিনা জানি না। সেটা হচ্ছে রিং টপোলজি চেনার ক্ষেত্রে সবসময় এই বিষয়টা মাথায় রাখবে যে রিং টপোলজিতে একটা কম্পিউটার তার পার্শ্ববর্তী 2টা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। আমি আবারও বলছি এই কথাটা, যে রিং টপোলজিতে একটা কম্পিউটার তার পার্শ্ববর্তী 2টা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। দেখো না, 1 নম্বর কম্পিউটার 2 নম্বর এবং 4 নম্বরের সাথে সংযুক্ত কিনা, পাশের 2টা কম্পিউটারের সাথে সংযুক্ত কিনা, 2 নম্বর কম্পিউটারটা 3 নম্বর এবং 1 নম্বরের সাথে সংযুক্ত কিনা, 3 নম্বর কম্পিউটারটা 2 নম্বর এবং 1 নম্বরের সাথে সংযুক্ত কিনা, 1 নম্বর কম্পিউটার 2 এর সাথে এবং 4 এর সাথে সংযুক্ত কিনা, 2 নম্বর কম্পিউটার 3 এর সাথে এবং 1 এর সাথে সংযুক্ত কিনা, 1 নম্বর কম্পিউটার 2 এর সাথে এবং 3 এর সাথে সংযুক্ত কিনা। কিন্তু একটা সমস্যা কি স্যার? সেটা হচ্ছে যে এই টপোলজিতে 2টা কম্পিউটারের সাথে দেখো 1 সংযুক্ত আছে, কিন্তু ভাই একমুখী ডাটা প্রবাহ করতে পারবে। মানে 1 থেকে তুমি যদি 4 এ তথ্য পাঠাতে চাও, 1 থেকে 4 এর কাছে তথ্য সরাসরি পাঠানোর ক্ষমতা নাই। কেন স্যার? কারণ যে ভাই একমুখী ডাটা প্রবাহ করতে পারে, মানে 1 থেকে 4 কে পাঠাতে পারো, কিন্তু তোমাকে ঘুরে 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 এই প্রসেসে আসতে হবে, ঘুরে 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 তথ্যগুলো আসতে হবে। 1 থেকে তুমি 3 এর কাছে তথ্য পাঠাতে পারো, প্রথমে 2 এ পাঠাতে হবে, 2 থেকে তুমি 3 এ পাঠাতে পারবা, বা সরাসরি 1 থেকে 3 এ পাঠানোর সুযোগ নাই। এক্ষেত্রে কি বলে রাখলাম যে স্যার এই পদ্ধতিতে একমুখী ডাটা প্রবাহ করে, একদিকে শুধু ডাটা পাঠাতে পারবে, কিন্তু শর্ত আছে একটা, যে একটা কম্পিউটার তার পাশে 2টা কম্পিউটার সাথে যুক্ত থাকবে। তুমি এটা মাথায় রাখলে রিং টপোলজি তোমার জন্য জানা খুবই সহজ। নেক্সট, ও আচ্ছা, রিং টপোলজি সম্পর্কে একটা কথা বলা হলো না। আচ্ছা বলো তো ভাই, রিং টপোলজিতে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, 3 নম্বর কম্পিউটার নষ্ট হয়ে গেল কথার কথা যে কোনো কারণে, তাহলে সিস্টেমটা দেখো কি হবে? সিস্টেমটা পুরো অচল হয়ে যাবে, তথ্য পাঠাতে পারবা না। ধরো 1 থেকে 4 এর কাছে তথ্য পাঠাতে চাচ্ছ, যে কোনো কারণে 3 নম্বর কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, তাহলে কি তথ্য পাঠানো সম্ভব? মোটেও না। তো রিং টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হলে পুরো সিস্টেম নষ্ট। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হবে, এই প্রশ্নটা পরীক্ষা খুবই আসে, খুব বেশি। সেটা হচ্ছে কোন টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো সিস্টেম নষ্ট? ভাই রিং টপোলজিতে। কেন ভাই? রিং টপোলজিতে তো একটা কম্পিউটার তার পাশে 2টা কম্পিউটার সাথে যুক্ত থাকে, এবং যেহেতু চক্রাকারে তথ্যগুলো পাঠায়, তাহলে তো একটা কম্পিউটার নষ্ট হলে তো ওই চক্রাকারে তো তথ্য পাঠাতে পারতেছে না, পুরো সিস্টেম নষ্ট। কথা বুঝছো কিনা? আচ্ছা, তাহলে তারপর আমরা কথা বলবো আমরা 3 নম্বরে টপোলজিটার নাম হচ্ছে স্টার টপোলজি।
দেখো স্টার টপোলজি বলতে, স্টার বলতে আমরা কি বুঝি? তারা বুঝি। প্রথমটা তারার মতো মনে হলো, দ্বিতীয়টা হালকিউলিস না কি বলে ওইরকম মনে হচ্ছে, রোবটের মতো মনে হচ্ছে, তৃতীয়টা তো আরো মনেই হচ্ছে না, বাট এই তিনটাই হচ্ছে তোমার স্টার টপোলজি। স্যার স্টার টপোলজি চিনবো কিভাবে, বা স্টার টপোলজির সংজ্ঞাটা কি বলতে পারো? স্টার টপোলজির সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে যে টপোলজিতে কম্পিউটারগুলো একটা কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে সংযুক্ত থাকে, সেইটাকে স্টার টপোলজি বলে। আমি আবারও বলছি, যে টপোলজিতে কম্পিউটারগুলো একটা কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে সংযুক্ত থাকে, তাকে স্টার টপোলজি বলে। হয়তো তোমরা এখন ভাবতেছো যে ভাইয়া হাব বা সুইচ এই জিনিসটা আসলে কি? হাব বা সুইচ আসলে এই জিনিসটা কি, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো কোন এক ক্লাসে, বাট আমি আপাতত তোমাদের বোঝার স্বার্থে বলে রাখছি, হাব বা সুইচ মনে করো এমন একটা যন্ত্র। স্যার কেমন যন্ত্র? ধরো 1 নম্বর কম্পিউটার থেকে 4 নম্বর কম্পিউটারে তথ্য পাঠাতে চাচ্ছ। প্রথমে 1 নম্বর কম্পিউটার থেকে 4 নম্বর কম্পিউটারে যে তথ্য পাঠাতে চাও স্টার টপোলজিতে, এই তথ্যটা প্রথমে হাব সুইচ নামক যন্ত্রে আসে। আসার পর সুইচ নামক যন্ত্রে আসার পর তুমি যে 4 নম্বর কম্পিউটারে তথ্য পাঠাচ্ছ, এখান থেকে সরাসরি 4 কাছে তথ্য পাঠানো হয়। 3 থেকে ধরো 5 কাছে তথ্য পাঠাতে চাচ্ছ, 3 নম্বর কম্পিউটার থেকে প্রথমে হাব সুইচ এই যন্ত্রের তথ্যটা আসার পর সরাসরি 5 কাছে পাঠানো হয়। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে কি ঘটে না, এরকম একটা তার নাই যেটাতে সবাই তথ্য পাঠাবে, প্রত্যেকের কাছে নোটিফিকেশন যাবে না, খুব ভালো সিস্টেম। দ্বিতীয় নাম্বার, রিং এর মতো এই ঝামেলাটা নাই যে ধরো 1 নাম্বার থেকে 4 নাম্বার কাছে তথ্য পাঠাচ্ছ, 2 এরও তথ্যটা দেখতে হবে, 3 এরও দেখতে হবে, স্যার মানে 2 এর থেকে 3 এর থেকে ঘুরে আসতে হবে। বাট স্টার টপোলজিতে সেই ঝামেলাটা নাই। ভাই 1 নাম্বারের থেকে 4 এর কাছে পাঠাতে চাও, 1 এর থেকে 5 এর পাঠাতে চাও, তথ্যটা সরাসরি হাব সুইচে আসবে, এবং হাব সুইচে আসার পর তুমি যে কম্পিউটারের কাছে তথ্য পাঠাচ্ছ, সরাসরি সেই কম্পিউটারের কাছে হাব সুইচ নামক ডিভাইস থেকে তথ্যটা পাঠানো হয়। আচ্ছা, তো দেখো তাহলে যে টপোলজিতে সংজ্ঞা যেটা বললাম, আবার দেখো যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার একটা কেন্দ্রীয় ডিভাইস, যেটাকে হাব সুইচ বলছি আমরা, তার সাথে যুক্ত থাকবে স্যার, সেটাকে বলবো আমরা স্টার টপোলজি। হাব সুইচ একটা কম্পিউটার যুক্ত আছে, স্টার টপোলজি। হাব সুইচ একটা কম্পিউটার যুক্ত আছে, স্টার টপোলজি। কথা বুঝছো কিনা? আচ্ছা, একটা বিষয় বলা দরকার এখানে, যে স্যার তথ্য কেমনে পাঠায়, যেটা বললাম যে 1 থেকে 5 এর কাছে বা 4 এর কাছে যেখানে তথ্য পাঠাও না কেন, প্রথমে হাব সুইচ আসবে, তারপর সরাসরি সেই কম্পিউটারের কাছে পাঠানো হবে, টার্গেট কম্পিউটারে পাঠানো হবে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করে দেখি, একটু বুঝতে পারো কিনা। আচ্ছা বলো তোমরা, যে কোনো কারণে তোমাদের এই 4 নাম্বার কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, তাতে পুরো সিস্টেমে কোনো সমস্যা আছে? রিং টপোলজিতে কিন্তু একটা কম্পিউটার নষ্ট হলো, পুরো সিস্টেম একদম অচল ছিল, বাট এখানে দেখো স্টার টপোলজিতে ভাই একটা কম্পিউটার নষ্ট হলো, একটা কম্পিউটার নষ্ট হতে সমস্যা আছে? নাই। বাকিরা দেখো না তথ্য পাঠাতে পারবে কিনা, বাকিরা কিন্তু তথ্য পাঠাতে পারবে। কথা বুঝছো কিনা? আচ্ছা, এই কম্পিউটারটা নষ্ট হয়েছে, সমস্যা আছে? বাকিদের তথ্য আদান প্রদানে কোনো সমস্যা আছে? আচ্ছা, কিন্তু সমস্যা কোথায়? এই টপোলজি কখন সিস্টেম পুরোটা ফল্ট করবে বলো? হাফ সুইচ নষ্ট হয়েছে, হাফ সুইচ নষ্ট তো পুরো সিস্টেম নষ্ট স্টার টপোলজিতে। তাহলে স্টার টপোলজির প্রাণ হচ্ছে হাফ সুইচ, সব কম্পিউটারে সব সাথে সংযুক্ত আছে। কথা বুঝছো কিনা? আচ্ছা, এই দেখো হাফ সুইচের সাথে সবাই এসে যুক্ত আছে। ভাই হাফ সুইচ নষ্ট তো পুরো সিস্টেম নষ্ট। হাফ সুইচ যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের কাছে তথ্য আদান প্রদান করতে পারবে, কোনো সমস্যা নাই। একটা কম্পিউটার কেন, 2টা কম্পিউটার কেন, নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নাই যদি একাধিক কম্পিউটার সংযুক্ত থাকে। আচ্ছা, এরপর আসো ট্রি টপোলজি। স্যার ট্রি টপোলজির ঘটনা কি? ট্রি টপোলজির একটা বেসিক সংজ্ঞা আছে। ট্রি টপোলজির বেসিক সংজ্ঞাটা হচ্ছে যে টপোলজিতে কম্পিউটারগুলো গাছের শাখা প্রশাখার ন্যায় সংযুক্ত থাকে, সেটাকে ট্রি টপোলজি বলে। আমি আবারও বলছি, যে টপোলজিতে কম্পিউটারগুলো গাছের শাখা প্রশাখার ন্যায় সংযুক্ত থাকে, সেটাকে ট্রি টপোলজি বলে। এখন একটা মজার বিষয় হচ্ছে, একটা স্টুডেন্টের কাছে কি মনে হতে পারে যে এটা গাছের শাখা প্রশাখার ন্যায় সংযুক্ত আছে। আমি যদি গাছটাকে উল্টাই দিই তাহলে কি হয় দেখো, গাছটাকে ধরো উল্টাই দিলাম ভাই, এরকম উল্টাই দিলাম, এটাও তো ট্রি টপোলজি। তাহলে স্যার ট্রি টপোলজি চিনবো কিভাবে? এ বাবা, ট্রি টপোলজি একটা সহজ উপায় বলে দিই। আচ্ছা, এটা কি টপোলজি ছিল? এটা ছিল তোমাদের স্টার টপোলজি। ট্রি টপোলজি চেনার সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে একাধিক স্টার টপোলজি মিলে একটা ট্রি টপোলজি গঠিত হয়। একাধিক স্টার টপোলজি মিলে একটা ট্রি টপোলজি গঠিত হয়। দেখো তুমি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। বোর্ডে দেখো,
ধরো এই অংশটুকু আমি বাদ দিলাম, ধরো এই অংশটুকু আমি বাদ দিলাম, এই অংশটুকু, তাহলে এটার সাথে এই যে দুটো কম্পিউটার যুক্ত আছে, এই কেন্দ্রীয় কম্পিউটারের সাথে এই দুটো কম্পিউটার যুক্ত আছে, তাহলে বলো এটা কোন টপোলজি? ওটা একটা স্টার টপোলজি, যে স্যার এই দুটো কম্পিউটার এটার সাথে যুক্ত আছে, এটা একটা স্টার টপোলজি। আচ্ছা বাদ দাও, এই সাইডটা ঢেকে রাখো। ধরো এটা কেন্দ্রীয় কম্পিউটার, এই কম্পিউটার একসাথে যুক্ত আছে, বলো এটা কোন টপোলজি? স্টার টপোলজি। ধরো এই সাইডটা বাদ দিলাম, এই সাইডটা খুলে রাখলাম, বলো এটা কোন টপোলজি? স্টার টপোলজি। তাহলে ট্রি টপোলজির ঘটনা কি স্যার? স্যার যখন একের অধিক আসলে স্টার টপোলজি একটা জায়গায় করা হয় তখন সেটাকে ট্রি টপোলজি বলা হয়। আচ্ছা ভাই, যে কোনো কারণে তথ্য কেমনে পাঠায়? ধরো এই কম্পিউটার থেকে এই কম্পিউটার তথ্য পাঠাতে চাচ্ছ, প্রথমে এখান থেকে এখানে আসবে, তারপর দেন এখানে চলে আসবে। আচ্ছা এই টপোলজির এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, তাতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এইটা নষ্ট হয়েছে, সমস্যা আছে? এখানে হাফ সুইচ নষ্ট হলে পুরো সিস্টেম যেরকম নষ্ট হতো, ধরো এই পুরো সাইডের হাফ সুইচই নষ্ট হয়েছে, বাকিদের কি সমস্যা আছে? সমস্যা নাই। বাকিরা তো একজন আরেকজনের সাথে তথ্য পাঠাতেই পারে, কথা বুঝছো কিনা? তো আমি যদি সহজ করে বলি তোমাদের, যে স্টার টপোলজির সুবিধা যোগ স্টার টপোলজির সুবিধা ইকুয়াল টু ট্রি টপোলজি। মানে একাধিক স্টারের সুবিধা মিলেই তো ট্রি হয়। এখানে একটা হাফ সুইচ নষ্ট হলে নষ্ট হয়ে যেত, বাট এখানে একটা সাইড চলে গেলে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আশা করি টি টপোলজির ঘটনা বুঝছো। এবার আসো মেশ টপোলজি, খুবই ইম্পর্টেন্ট এটা। এখান থেকে পরীক্ষায় প্রত্যেক বছর একটা প্রশ্ন করা হয় ভাই। ইভেন আজকের ক্লাসে আমি যেটা বলবো এখান থেকে একটা প্রশ্ন হতে পারে ইনশাআল্লাহ, একদম ফাইনাল পরীক্ষায়। আচ্ছা, স্টার টপোলজির ঘটনা, সরি মেশ টপোলজির ঘটনা কি স্যার? মেশ টপোলজিতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, মেশ টপোলজির আগে সংজ্ঞাটা বলে নিই। দেখো, যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে সেটাকে মেশ টপোলজি বলে। আমি আবারও বলছি, যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে সেটাকে মেশ টপোলজি বলে। এখানে 1 নাম্বার কম্পিউটার 2 নাম্বারের সাথে, 3 নাম্বারের সাথে, 4 নাম্বারের সাথে সংযুক্ত কিনা? 2 নাম্বার কম্পিউটার 3 এর সাথে, 4 এর সাথে, 1 এর সাথে সংযুক্ত কিনা? 3 নাম্বার কম্পিউটারটা 2 এর সাথে, 1 এর সাথে, 4 এর সাথে সংযুক্ত কিনা? 4 নাম্বার কম্পিউটারটা 3 এর সাথে, 2 এর সাথে, 1 এর সাথে সংযুক্ত কিনা? তাহলে সংজ্ঞা কি দাঁড়ালো? যে স্যার যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে স্যার সেটাকে মেশ টপোলজি বলে। কথা বুঝছো কিনা? দেখো না, প্রত্যেকটা কম্পিউটার সরাসরি যুক্ত থাকবে, একদম সরাসরি। স্যার তথ্য কেমনে পাঠায়? আরে বাবা, এটা তো খুব সিম্পল। 1 নাম্বার থেকে 2 নাম্বার কাছে পাঠাতে চাচ্ছ, সরাসরি পাঠাতে পারবে, কোনো হেল্প লাগবে কারো? একটা তার ব্যবহার করবে না, যার তার দিয়ে সে পাঠাবে? ঘুরে ঘুরে পাঠাবে না স্যার, একদম সরাসরি পাঠাবে। কেন্দ্রীয় কম্পিউটার থাকবে, হাফ সুইচ থাকবে না, একাধিক স্টার থাকবে? আরে বাবা, প্রশ্নই আসে না। তাহলে 1 নাম্বার কম্পিউটার থেকে 2 এর কাছে অথবা 3 এর কাছে, 4 এর কাছে, যার কাছেই তথ্য পাঠাতে চাও না কেন সরাসরি পাঠানো যাবে। কথা বুঝছো কিনা? এই টপোলজির থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসে তোমাদের। কিরকম এমসিকিউ? তোমাকে বলা হবে 10টি কম্পিউটার অথবা 5টি কম্পিউটার অথবা 4টা কম্পিউটার মেশ টপোলজিতে সংযুক্ত করতে কতটি তার লাগবে? তোমাকে এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন করা হবে পরীক্ষায়, যে 10টা কম্পিউটারকে যদি মেশ টপোলজিতে সংযুক্ত করতে চাও তোমাকে কতটি তার ব্যবহার করতে হবে। একটু বোর্ডে দেখো, মেশ টপোলজির তার নির্ণয়টা চমৎকার সূত্র আছে। সূত্রটা হচ্ছে n × n-1/2, n × n-1/2। স্যার এখানে n কি? nটা হচ্ছে বাবা কম্পিউটার সংখ্যা, n হচ্ছে কম্পিউটার সংখ্যা। তাহলে বলছে 10টি কম্পিউটার সংযুক্ত করতে মেশ টপোলজিতে কতটি তার লাগবে? তাহলে 10 × 10-1/2 ইকুয়াল, দেখো 10 × 9/2 ইকুয়াল 90/2 ইকুয়াল 45, 45টি তার লাগবে। খুব সিম্পল। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হতে পারে যে মেশ টপোলজিতে 10টা কম্পিউটার সংযুক্ত করতে কতটি তার লাগবে? এ বাবা 45টি তার লাগবে। কিভাবে? তার নির্ণয়ের সূত্র n × n-1/2। এখানে n ইকুয়াল টু কম্পিউটার সংখ্যা, তাহলে n এর মান 10, 10 - 1, 9×10=90/2 ইকুয়াল টু 45টি। তাহলে তোমার কাছে মুখে মুখে একটা প্রশ্ন হচ্ছে, বলো তুমি আমাকে মুখে মুখে হিসাব করে, যে 4টা কম্পিউটার সংযুক্ত করতে চাও মেশ টপোলজিতে, তার জন্য তোমাকে কতটি তার ব্যবহার করতে হবে? 4টা কম্পিউটার সংযুক্ত করতে চাও, মনে মনে হিসাব করো। n × n-1/2, তাহলে 4 × 4 - 1/2, তাহলে 3 × 4 = 12/2 ইকুয়াল কত হলো? 6টি।
তাহলে একটু ভালো করে বোর্ডে তাকাও, দেখো আমি তোমাকে 6টা তার গুনে দিচ্ছি, এদিকে 1 2 3 4, আমি বোর্ডে কয়টা তার সংযুক্ত করছি কম্পিউটার? 4টা। তাহলে 4টা কম্পিউটার সংযুক্ত করার জন্য দেখো তার ব্যবহার করেছি আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কয়টা তার সংযুক্ত করেছি? 6টা। আসলে এইভাবে মেশ টপোলজিতে তুমি তার নির্ণয় করতে পারো, এমসিকিউ তো খুবই আসে ভাই বোর্ড পরীক্ষায়। লাস্ট নাম্বার হচ্ছে হাইব্রিড টপোলজি, যেটা হচ্ছে হাইব্রিড বলতে আমরা কি বুঝি? উচ্চ ফলনশীল। তো হাইব্রিড টপোলজির ব্যাপারটা হচ্ছে যে টপোলজিতে মানে যখন একের অধিক টপোলজি ব্যবহার করে কোনো একটা নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হয় তখন সেটাকে হাইব্রিড টপোলজি বলে। হাইব্রিড টপোলজির স্পেসিফিকলি কোনো চিত্র হয় না, মানে এরকম আমি আঁকাইছি, এমনিতে আঁকাইছি, বাট হাইব্রিড টপোলজি একের অধিক টপোলজি নিয়ে কিন্তু গঠন করতে পারে। মানে যখন একের অধিক টপোলজি ব্যবহার করে কোনো নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হয় তখন সেটাকে হাইব্রিড টপোলজি বলে। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা একটা বাস টপোলজি, ভালো করে দেখে বলো এটা কি টপোলজি? বাস টপোলজি। এটা একটা রিং টপোলজি, এটা একটা স্টার টপোলজি, দেখো এটা একটা দিছি মেশ টপোলজি। তো সবগুলো মিলেই যে হাইব্রিড হতে হবে তার কোনো মানে নাই। একের অধিক বাস আর রিং মিলে একটা হাইব্রিড হতে পারে, বাস রিং স্টার মিলে হাইব্রিড হতে পারে। মানে এক কথায় একের অধিক টপোলজি মিলে যখন কোনো নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হয় তখন সেটাকে হাইব্রিড টপোলজি বলে। আশা করি টপোলজি 6টা টপোলজি সম্পর্কে তোমাদের বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার। তারপরেও শেষবারের মতো বলছি রিভিশন ক্লাস একটু দেখে নাও। বাস টপোলজির মূল ঘটনা কি স্যার? যে টপোলজিতে একটা মূল তারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকবে সেটাকে আমরা বাস টপোলজি বলবো। বাস টপোলজিতে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার তথ্য পাঠাতে গেলে প্রত্যেকের কাছে সেই তথ্যের নোটিফিকেশনটা যায়, তুমি যার কাছে পাঠিয়েছো সে শুধু গ্রহণ করবে, বাকি সবাই ডিনাই করবে। হ্যাঁ, তারপরে বাস টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমে কোনো সমস্যা নাই। দ্বিতীয় নাম্বার আসো রিং টপোলজি। রিং টপোলজির সংজ্ঞাটা কি স্যার? যে টপোলজিতে কম্পিউটারগুলো রিং এর মতো চক্রাকারে সংযুক্ত থাকে সেটাকে রিং টপোলজি বলে। এই টপোলজিতে একটা কম্পিউটার তার পার্শ্ববর্তী 2টা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, একমুখী ডাটা প্রবাহ করবে, একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেম অচল হয়ে যাবে। 3 নাম্বার আসো স্টার টপোলজি। কি ঘটনা ঘটে স্যার? স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে হাব অথবা সুইচের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে স্যার, এটা হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজিতে 1 নাম্বার কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটার তথ্য পাঠাতে গেলে সেই তথ্যটা প্রথমে এই যন্ত্রে যায়, তারপরে এই যন্ত্র থেকে সরাসরি তার কাছে পাঠানো হয়। তারপরে আসো এটাও স্টার, এটাও স্টার। তারপরে আসো ট্রি টপোলজি। ট্রি টপোলজির ঘটনা কি ছিল স্যার? যে টপোলজিতে কম্পিউটারগুলো গাছের শাখা প্রশাখানায় সংযুক্ত থাকে সেটাকে ট্রি টপোলজি বলে। দেখুন গাছের শাখা প্রশাখানায় যুক্ত থাকে সেটা হচ্ছে ট্রি টপোলজি। লাস্ট নাম্বার হচ্ছে আর আরেকটা কথা বলেছিলাম ট্রি টপোলজি সম্পর্কে, যে একাধিক স্টার টপোলজি মিলে একটা ট্রি টপোলজি গঠিত হয়। মেশ টপোলজি কাকে বলে? যে স্যার যখন প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে তখন সেটাকে আমরা মেশ টপোলজি বলবো। মেশ টপোলজিতে যে কোনো কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটার সরাসরি তথ্য পাঠানো যায়। দেন এদিকে আসো মেশ টপোলজিতে তার নির্ণয় একটা সূত্র ছিল যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয় যে n × n-1/2। এখানে n ছিল কম্পিউটার সংখ্যা, আমি প্রশ্নে বলেছিলাম 10টি কম্পিউটার সংযুক্ত করতে মেশ টপোলজিতে কতটি তার লাগবে। তোমরা নির্ণয় করেছো যে 10 × 10-1/2 = 9.90/2 = 45টি তার লাগবে। তাহলে 4টি কম্পিউটার যুক্ত করতে কতটি তার লাগবে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। হাইব্রিড টপোলজি আমরা কাকে বলবো? যে স্যার যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার মানে একাধিক টপোলজি মিলে যখন কোনো নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হয় তখন সেটাকে আমরা হাইব্রিড টপোলজি বলবো। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কিভাবে একটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করা যায় সেটা নিয়ে পড়বো আমরা আজকের এই ক্লাসে। তো আজকের ক্লাসে তোমরা শিখবে যে কিভাবে তুমি একটা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ডাটা ট্রান্সফারের দক্ষতা নির্ণয় করতে পারো। বোর্ডে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে 2 MB ডাটা স্থানান্তর করতে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত। আমি পুরোটা লিখি নাই, জাস্ট শুধু মূল প্রশ্নটা লিখছি যে 2 MB ডাটা স্থানান্তরের ক্ষেত্রে, তোমরা পুরোটা লিখে নাও, 2 MB ডাটা স্থানান্তরের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত। 2 MB ডাটা পাঠাতে একটা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত। তো এই ম্যাথটা করতে গেলে তোমাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে বা যে বিষয়গুলো তোমার জানা দরকার সেটা হচ্ছে তোমাকে প্রথমে জানতে হবে বিট মানে তোমরা জানো 0 অথবা 1 কে বোঝায়। বোর্ডে দেখো বিট মানে 0 অথবা 1 কে বোঝায়। এরকম 8টি বিট মিলে গঠিত হয় 1 বাইট। 8টা 01 একটা জায়গায় করলে হয় 1 বাইট। 1024 বাইটে হয় 1 KB অর্থাৎ 1 কিলোবাইট। 1024 কিলোবাইটে হয় 1 MB।
1024 এমবিতে হয় 1 জিবি, 1024 জিবিতে হয় 1 টিবি অর্থাৎ 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে হয় 1 পেটাবাইট। এই চারটা ভালো করে দেখো এই টপিকটা বুঝতে গেলে। বিট মানে তোমরা বুঝো 0 অথবা 1, 0 এবং 1 এরকম 8টি বিট মিলে গঠিত হয় 1 বাইট, এজন্য লেখা হয়েছে 8 বিটে হয় 1 বাইট। এই ম্যাথটা করার জন্য এইটা তোমাদের লেখা আবশ্যিক নয়, এটা লেখা হয়েছে যেন এই বিষয়টা বুঝতে তোমাদের একটু সুবিধা হয়। তাহলে বিট মানে আমরা জানি 0 অথবা 1, 8 বিটে হয় 1 বাইট, 1024 বাইটে হয় 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে হয় 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে হয় 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে হয় 1 পেটাবাইট। এই চারটা একটু মনে রাখবে এই ম্যাথটা বুঝতে গেলে। বোর্ডে দেখো তাহলে 2 এমবি ডাটা স্থানান্তরের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত। তাহলে তোমাকে প্রথমেই এই 2 এমবিটাকে বিটে রূপান্তর করে নিতে হবে। কেন? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ধরো এটা সেন্ডার, ধরো এটা রিসিভার। যদি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে তুমি একটা ডাটাকে ট্রান্সমিট করতে চাও, পৌঁছাতে চাও, প্রতি ক্ষেত্রে তুমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা পাঠাতে পারবে। ক্যারেক্টার মানে কি তোমরা জানো, এক ক্যারেক্টার সমপরিমাণ ডাটা মানে 8 বিট। এক ক্যারেক্টার মানে 8 বিট, মানে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে তুমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করতে পারবে, মানে 8 বিট সমপরিমাণ ডাটা, 8 বিট 8 বিট 8 বিট 8 বিট করে তুমি ডাটা ট্রান্সফার করতে পারবে। তো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে 8টি করে বিট পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত বিটের প্রয়োজন হয় 3টি। এই জন্য অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে তুমি একসাথে তোমাকে বিট পাঠাতে হয় 11টি, 10 থেকে 11টি বিট পাঠানো হয়। ডাটা পাঠানোর শুরুতে যে বিটগুলো যুক্ত করে দেওয়া হয় সেগুলোকে স্টার্ট বিট, এবং শেষে যে বিটগুলোকে যুক্ত করে দেওয়া হয় সেগুলোকে বলা হয় স্টপ বিট। এগুলো নিয়ে অ্যাসিনক্রোনাসের যে ক্লাসগুলো আমরা করেছি সেগুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন আমরা শুধু মূল কথাগুলো বলছি যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ক্ষেত্রে ডাটা বিট পাঠানো যায় 8টি, এবং 8 বিট সমপরিমাণ ডাটা বিট পাঠাতে অতিরিক্ত বিট যুক্ত করে দেওয়া হয় 3টি। এই জন্য আমি সংক্ষেপে লিখছি যে 8 বিট প্লাস 3 বিট, মানে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ক্ষেত্রে তুমি ডাটা পাঠাতে গেলে 8টি করে বিট পাঠাতে পারবে ডাটা বিট, এবং অতিরিক্ত করে 3টি করে বিট পাঠাতে হবে। যে বিটগুলো শুরুতে যারা থাকবে তাদেরকে স্টার্ট বিট, এবং শেষে যারা থাকবে তাদেরকে স্টপ বিট বলা হয়। সেটা অ্যাসিনক্রোনাসে তোমাকে পড়ে আসতে হবে, বুঝে আসতে হবে। তো যাই হোক, তুমি এখানে শর্টকাটে শুধু মনে রাখো যে অ্যাসিনক্রোনাসে আমি কোনো একটা ডাটাকে ট্রান্সমিট করতে চাইলে ডাটা বিট পাঠাতে হয় 8টি, অতিরিক্ত বিট পাঠাতে হয় 3টি। এখন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের যদি দক্ষতা নির্ণয় করতে চাও, ডাটা স্থানান্তরের দক্ষতা নির্ণয় করতে চাও, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ডাটা স্থানান্তরের দক্ষতা নির্ণয়ের সূত্র n = প্রকৃত ডাটা ডিভাইডেড বাই মোট ডাটা ইনটু 100। মানে প্রকৃত ডাটাকে তোমার মোট ডাটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমার সেই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা। বোর্ডে তাকিয়ে দেখো, এখানে 2 এমবি সমপরিমাণ ডাটাকে আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে দক্ষতা নির্ণয় করতে চাই। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে 2 এমবি ডাটা পাঠাতে দক্ষতা নির্ণয় করতে চাই। তাহলে 2 এমবিটাকে প্রথমে আমরা বিটে রূপান্তর করে নিব, যে 2 এমবি সমপরিমাণ ডাটা মানে কতগুলো বিট হয়। আমি আবারও বলছি, 2 এমবি সমপরিমাণ ডাটা মানে কতগুলো বিট হয়। তাহলে তোমরা জানো, এই চার্টে দেখে আসছো যে 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট, 1024 বাইটে হয় 1 কিলোবাইট, 8 বিটে হয় 1 বাইট। তাহলে একটা এমবির মধ্যে কি কি থাকে, এমবির গঠনটা করা হয় কি কি দ্বারা, কিলোবাইট, বাইট এবং বিট, এই 3টা জিনিস থাকে। 1024 কিলোবাইটে হয় 1 এমবি, 1024 বাইটে হয় 1 কেবি, আর 8 বিটে হয় 1 বাইট। এই 1024টাকে তোমরা 2 টু দি পাওয়ার 10 দিয়ে লিখে নেবে। বাইটটাকে প্রকাশ করার জন্য 1024 বাইটে যেহেতু 1 কিলোবাইট হয়, এই 1024 বাইটটাকে 2 টু দি পাওয়ার 10 দিয়ে লিখে নেবে, এবং 8 বিটে হয় 1 বাইট। তাহলে 2 এর উপর পাওয়ার কত দিলে 8 বিট হবে, মানে 2 এর উপর পাওয়ার কত দিলে 8 হয়, 2 এর উপর পাওয়ার 3 দিলে 8 হয়। এভাবে সংখ্যাগুলোকে পাওয়ার আকারে আমরা লিখে নিলাম যে 1 কিলোবাইট মানে 2 টু দি পাওয়ার 10, 1024 বাইটে হয় 1 কিলোবাইট, এবং 8 বিটে হয় 1 বাইট। এখন 1 এমবি সমপরিমাণ ডাটা সমান সমান কত বিট, 1 এমবি সমপরিমাণ ডাটা সমান সমান কত বিট। এখানে 2 সংখ্যাটাকে ঠিক রেখে পাওয়ারগুলো সব যোগ করে দাও, 10, 20 আর 3 এ 23,
যোগ করলে 2 টু দি পাওয়ার 23 ইকুয়াল 2 এর উপর পাওয়ার 23 দিয়ে হিসাব করে যা হয় সেটা হচ্ছে 1 MB সমপরিমাণ এতগুলো বিট। 1 MB সমপরিমাণ বিট যদি নির্ণয় করতে চাও তাহলে এমবির মধ্যে থাকে কিলোবাইট, বাইট এবং বিট। 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 3 কেন 8 বিট হয় 1 বাইট, 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। তাহলে উপরের পাওয়ারগুলো সব যোগ করে দিবে, 10, 10 এ 20 আর 3 এ 23, সংখ্যাটাকে ঠিক রেখে উপরের পাওয়ারগুলো সব যোগ করে দাও, তাহলে 23। 2 টু দি পাওয়ার 23 ইকুয়াল টু যত হয় 1 MB সমান তত হয়। তাহলে আমরা 1 MB সমান 2 টু দি পাওয়ার 23 ইকুয়াল টু পাচ্ছি 83886008 বিট। তাহলে 1 MB সমপরিমাণ ডাটা মানে কতগুলো বিট? 83886008 এতগুলো বিট। তাহলে 2 MB সমপরিমাণ ডাটা সমান কত বিট? 2 MB সমপরিমাণ ডাটা সমান 83, এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করলে কত পাবে? 2 MB সমান এত বিট। 2 MB সমান এত বিট। এখন 2 MB সমান যত বিট, 2 MB সমান যত বিট সেটা হচ্ছে আমাদের প্রকৃত ডাটা। তাহলে আমাদের এখানে প্রকৃত ডাটা 2 MB সমান এতগুলো বিট। 2 MB সমান পাচ্ছি আমরা 167777216 এতগুলো বিট। 8 বিট স্থানান্তরে অতিরিক্ত বিট লাগে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে 3টি, যেটা ক্লাসের শুরুতে তোমাদের বলে আসছিলাম। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে 8টি করে বিট ট্রান্সফার করতে অতিরিক্ত বিট লাগে 3টি করে। তাহলে ভালো করে বলে দেখো, 8 বিট স্থানান্তরে অতিরিক্ত বিট লাগে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে 3টি। তাহলে 1 বিট স্থানান্তরে অতিরিক্ত বিট লাগবে 3/8। তাহলে প্রকৃত ডাটা কতগুলো? 167777216। এই সমপরিমাণ ডাটা, এই সমপরিমাণ বিট পাঠাতে কতগুলো বিট লাগবে? অতিরিক্ত বিট কত লাগবে? 8 বিট ডাটা স্থানান্তরে অতিরিক্ত বিট লাগে 3টি। তাহলে 1 বিট ডাটা স্থানান্তরে অতিরিক্ত বিট লাগবে কয়টি? 3/8। তাহলে প্রকৃত ডাটা 2 MB, 2 MB সমপরিমাণ কতগুলো বিট? এতগুলো বিট। তাহলে দেখো 167777216 এত সমপরিমাণ বিট স্থানান্তরের ক্ষেত্রে অতিরিক্ত বিট লাগে, তোমরা বুঝে নিও। তাহলে 3 × 167777216 ডিভাইডেড বাই 8, ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 6291456 এতগুলো বিট। তাহলে 8 বিট ডাটা স্থানান্তরের ক্ষেত্রে অতিরিক্ত বিট লাগে 3টি, 1 বিট ডাটা স্থানান্তরের ক্ষেত্রে অতিরিক্ত বিট লাগে এতটি। তাহলে 167777216 এই সমপরিমাণ ডাটা পাঠাতে অতিরিক্ত বিট লাগবে 2691456 এতটি বিট লাগবে অতিরিক্ত বিট। এখানে প্রকৃত ডাটা পাইছি আমরা 167777216 বিট। তাহলে আমাদের বের করতে হবে এখানে মোট ডাটা বিট। মোট ডাটা বিট কতগুলো? অতিরিক্ত বিট সহ, অতিরিক্ত বিট সহ মোট ডাটা বিট পাচ্ছি আমরা। এখানে আমাদের প্রকৃত বিট কত? 2 MB তে আসলে প্রকৃত বিট কতগুলো হয়? 2 MB তে প্রকৃত বিট আমরা পাইছি 167777216 এটা। আর অতিরিক্ত বিট লাগে কয়টা? 6291456 এই সমপরিমাণ বিট লাগে অতিরিক্ত। তাহলে আমরা মোট ডাটা বিট বের করতে গেলে প্রকৃত বিট প্লাস অতিরিক্ত বিটকে যদি যোগ করে দিই তাহলে আমরা মোট ডাটা বিট পাবো। মোট ডাটা বিট এখানে কত পেয়েছি? 23068772 এই সমপরিমাণ বিট পাইছি আমরা। মোট বিট, অতিরিক্ত বিট এবং প্রকৃত বিটকে যোগ করে আমরা মোট বিট পাইছি এতগুলো। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয়ের সূত্র ক্লাসের শুরুতে তোমাদের একবার বলে আসছিলাম যে প্রকৃত ডাটা ডিভাইডেড বাই মোট ডাটা ইনটু 100। তাহলে এখানে প্রকৃত ডাটা মানে 2 MB সমপরিমাণ ডাটা মানে প্রকৃত কত ডাটা, কত বিট? এখানে আমরা প্রকৃত ডাটা পাইছি 2 MB সমপরিমাণ 167777216। এখানে প্রকৃত ডাটা 167777216 লিখে দিয়েছি। এবং মোট ডাটা বিট আমরা কতগুলো পাইছি? মোট ডাটা বিট পাইছি আমরা 23068672। মোট ডাটা বিট কেমনে পাইছি? অতিরিক্ত বিট এবং প্রকৃত বিট যেটা পাইছি এই দুইটাকে আমরা যোগ করে এটা পাইছি। তাহলে মোট ডাটা বিট পাচ্ছি আমরা 23068772 ইন্টু 100। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত? 72.7272 সম্ভবত এরকম কিছু একটা পাবে, যেটাকে আমরা 72.73% লিখতে পারি। আচ্ছা, তাহলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে কিভাবে তুমি একটা জিনিসের দক্ষতা নির্ণয় করবে?
প্রথমে তোমার যে ডাটাটা তোমাকে যে ডাটার দক্ষতা নির্ণয় করতে বলবে, যত পরিমাণ ডাটা পাঠানোর দক্ষতা নির্ণয় করতে বলবে, সেটাকে তুমি প্রথমে বিটে রূপান্তর করে নেবে। নেওয়ার পর লিখবে 8 বিট স্থানান্তর অতিরিক্ত বিট লাগে এতটি, 3টি। তাহলে তোমার 1 বিট স্থানান্তর অতিরিক্ত বিট লাগবে যতটি ততটি, এবং তুমি কত সংখ্যক পরিমাণ ডাটা পাঠাতে চাও, সেই সংখ্যক পরিমাণ ডাটা ইকুয়াল টু কত বিট সেই পরিমাণ ডাটা পাঠাতে অতিরিক্ত বিটটা নির্ণয় করে নেবে। মোট ডাটা বিট নির্ণয় করবে কেমনে? প্রকৃত বিট এবং অতিরিক্ত বিট যেটা পাবে সেটা যোগ করলে তুমি মোট ডাটা বিট পাবে। আর অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে দক্ষতা নির্ণয়ের সূত্রটা হচ্ছে প্রকৃত ডাটা ভাগ মোট ডাটা ইন্টু 100। প্রকৃত ডাটাকে মোট ডাটা দিয়ে ভাগ করে দিবে, গুণন 100 ইকুয়াল টু যেটা পাবে সেটাই হবে ওই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা। এখন কথা হচ্ছে তোমাদের বাড়ির কাজ দিয়ে তোমরা আমাকে এটা করে দিও যে ধরো 4 কেবি 4 কেবি 2 নাম্বার 4 কেবি, এটা হোমওয়ার্ক HW, তোমাদের HW দিলাম, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কার কত উত্তর আসলো। 4 কেবি সমপরিমাণ ডাটা, এটাকে তুমি যদি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ট্রান্সমিট করতে চাও, এই 4 কেবি ডাটাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ট্রান্সমিট করতে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? তোমরা সুন্দর করে এটাকে প্রথমে বিটে রূপান্তর করে নিবে। কেবির মধ্যে কি থাকে? কেবির মধ্যে বাইট থাকে আর বিট থাকে, হিসাব করে প্রথমে এটাকে তোমার বিটে রূপান্তর করে নেবে। নেওয়ার পরে এভাবে প্রসেসটা করে দেখাবে এবং উত্তর কত হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই টাইপের একটা প্রশ্ন আসে দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে যে যদি তোমার বাসায় 5 Mbps এর ব্রডব্যান্ড লাইন ব্যবহার করো, তাহলে 1.5 GB একটি মুভি ডাউনলোড হতে কত সময় লাগবে? আমি প্রশ্নটা আবারও করছি যে যদি তোমার বাসায় 5 Mbps এর একটি ব্রডব্যান্ড লাইন ব্যবহার করো, তাহলে 1.5 GB একটি মুভি ডাউনলোড হতে তোমার কত সময় লাগবে? বোর্ডে তাকিয়ে দেখো, প্রশ্নটা আরেকবার পড়ছি। যদি তোমার বাসায় 5 Mbps এর ব্রডব্যান্ড লাইন ব্যবহার করো, তাহলে 1.5 GB একটি মুভি ডাউনলোড হতে তোমার কত সময় লাগবে? এই ম্যাথটা করতে গেলে তোমাকে বেশ কিছু ইনফরমেশন মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, তোমরা অলরেডি জানো বিট মানে 0 অথবা 1 কে বোঝায়। 8 বিটে হয় 1 বাইট, 1024 বাইটে হয় 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে হয় 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে হয় 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে হয় 1 পেটাবাইট। এই চারটা একটু ভালো করে মনে রাখবে। কেন? এই ম্যাথটা করার জন্য এই চারটা তোমার মনে রাখা জরুরি। কি জরুরি? বিট মানে 0 অথবা 1, এরকম 0 1 8টা বিট মিলে গঠিত হয় 1 বাইট। 1024 বাইটে হয় 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে হয় তোমার 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে হয় 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে হয় 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে হয় 1 পেটাবাইট। একটা বিষয় তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আমি ছোট হাতের এমবি এবং বড় হাতের এমবি লিখেছি। এই ছোট হাতের এমবি এবং বড় হাতের এমবি দ্বারা কি বোঝায়? ছোট হাতের এমবি দ্বারা বোঝানো হয় মেগাবিট। ছোট হাতের এমবি দ্বারা কি বোঝানো হয়? মেগাবিট। এবং বড় হাতের বি দ্বারা বোঝানো হয়, বড় হাতের এমবি দ্বারা বোঝানো হয় মেগাবাইট। তাহলে ছোট হাতের এমবি দ্বারা বোঝানো হয় মেগাবিট, বিট মানে 0 অথবা 1 এরকম একক, এবং বাইট মানে ওই রকম 0 1 8টার সমন্বয়ে গঠিত একটা বাইট। তাহলে ছোট হাতের এমবি দ্বারা বোঝায় মেগাবিট, বড় হাতের এমবি দ্বারা বোঝায় মেগাবাইট। এই বিষয়টা একটু মাথায় রেখো। এখন প্রশ্নটা ভালো করে দেখো, যদি তোমার বাসায় 5 Mbps এর ব্রডব্যান্ড লাইন ব্যবহার করো, বোর্ডে দেখো 5 Mbps এর ব্রডব্যান্ড লাইন ব্যবহার করো, তাহলে 1.5 GB একটি মুভি ডাউনলোড হতে তোমার কত সময় লাগবে? তোমার বাসায় 5 Mbps এর ব্রডব্যান্ড লাইন ব্যবহার করো, এই কথাটার মানে হচ্ছে তুমি তোমার বাসায় যে ওয়াইফাইটা ব্যবহার করছো, সেই ওয়াইফাইয়ের প্রতি সেকেন্ডে 5 MB সমপরিমাণ ডাটা ডাউনলোড করতে পারবে তুমি।
তোমার বাসায় তুমি 5 Mbps এর ব্রডব্যান্ড লাইন ব্যবহার করছো, এটার মানে হচ্ছে তোমার বাসায় যে তুমি ওয়াইফাইটা ব্যবহার করছো সেটা দিয়ে প্রতি সেকেন্ডে কোনো একটা ডিভাইসে 5 MB সমপরিমাণ ডাটা তুমি ডাউনলোড করতে পারবে। প্রতি সেকেন্ডে 5 MB সমপরিমাণ ডাটা ডাউনলোড করতে পারবে। তোমার বাসায় 5 Mbps ব্রডব্যান্ড লাইন ব্যবহার করছো এই কথাটার মানে। তাহলে তোমার বাসায় যে ওয়াইফাইটা ব্যবহার করছো সেটা প্রতি সেকেন্ডে ডাউনলোড করার সক্ষমতা কত? 5 Mbps। তাহলে তোমাকে বলা হচ্ছে 1.5 GB মুভি ডাউনলোড হতে কত সময় লাগবে, মুভি হোক বা যাই হোক ডাউনলোড করতে চাও কত সময় লাগবে। তোমার বাসায় যে ওয়াইফাইটা তুমি ব্যবহার করো, তোমার বাসায় তুমি যে ওয়াইফাইটা ব্যবহার করছো সেটা 5 Mbps এর, সেটা আছে মেগা বিটে, ভালো করে লক্ষ্য করো মেগা বিটে, এবং তোমাকে যে মুভিটা ডাউনলোড করতে বলা হয়েছে সেটা আছে গিগাবাইটে, সেটা আছে বাইটে। তোমার বাসার ওয়াইফাই লাইনে তুমি যেটা ব্যবহার করছো সেটা আছে মেগাবিটে, ভালো করে লক্ষ্য করো, আর তোমাকে যেটা ডাউনলোড করতে বলা হয়েছে সেটা আছে গিগাবাইটে। তো এই গিগাবাইটটাকে তোমার মেগাবিটে রূপান্তর করে নিতে হবে। গিগাবাইটটাকে প্রথমে তুমি মেগাবিটে রূপান্তর করে নিবে। কিভাবে করবা দেখো, সমাধান 1.5 GB সমান সমান, তুমি অলরেডি জানো 1024 MB তে হয় 1 GB, বোর্ডে দেখো 1024 MB তে হয় 1 GB। তাহলে 1.5 GB 1.5 GB সমান সমান 1024 গুণন 1 গুণন 5, 1024 গুণন 1.5, 1024 MB তে হয় 1 GB, তাহলে 1.5 GB তে হয় 1024 গুণন 1.5, 1.5। তুমি জানো 8 বিটে হয় 1 বাইট, তাহলে তুমি যেটা ডাউনলোড করছো যে ফাইলটা সেটা আছে গিগাবাইটে, তাহলে সেটাকে বিটে রূপান্তর করে নাও। তাহলে 1024 গুণন 1.5 গুণন 8, কেন? কারণ তোমার ওয়াইফাই লাইন যেটা তোমার বাসায় ব্যবহার করছো সেটা আছে মেগাবিটে, তোমাকে যে ফাইলটা ডাউনলোড করতে বলা হয়েছে সেটা আছে মেগাবাইটে। এখন এটাকে তোমার বিটে রূপান্তর করে নিতে হবে। তাহলে 1024 গুণন 8, 1024 গুণন 1.5 ইন্টু 8, তাহলে কত বিট পাচ্ছ? 12288 বিট। এত এমবি তোমাকে ডাউনলোড করতে হবে, 12288 এমবি, এত এমবি তোমাকে ডাউনলোড করতে হবে, 12288 এমবি তোমাকে ডাউনলোড করতে হবে। তাহলে দেখো 5 এমবি ডাউনলোড করতে, 5 এমবি ডাউনলোড হতে সময় লাগে 1 সেকেন্ড। তোমার বাসায় 5 Mbps এর ব্রডব্যান্ড লাইন ব্যবহার করছো, মানে 5 এমবি ডাউনলোড করতে তোমার বাসায় সময় লাগে 1 সেকেন্ড। তাহলে অতএব 12288 এমবি ডাউনলোড হতে সময় লাগবে 12288 ভাগ 5 ইকুয়াল 2457.6 সেকেন্ড, যেটাকে মিনিটে রূপান্তর করলে 60 দিয়ে ভাগ করলে তুমি পাবে 41 মিনিট 36 সেকেন্ড। কথা বুঝছো কিনা? আবারও দেখো 1.5 GB সমান সমান 1024 গুণন 1.5, কেন? 1024 MB তে যদি 1 GB হয় তাহলে 1.5 GB তে 1024 গুণন 1.5 গুণন 8, কেন স্যার 8 দিয়ে গুণ করছি কেন? আমার হিসাবটা আছে, আমার বাসায় যে ওয়াইফাই লাইনটা ব্যবহার করছি সেটা আছে মেগাবিটে, তুমি যেটা ডাউনলোড করছো সেটা আছে মেগাবাইটে, তাহলে সেই মেগাবাইটটাকে বিটে রূপান্তর করে নাও, তাহলে MB তে রূপান্তর করে নাও ছোট হাতের বিতে, তাহলে 8 দিয়ে গুণ করো, তাহলে 12288। 5 MB ডাউনলোড হতে সময় লাগে তোমার বাসায় 1 সেকেন্ড, তাহলে 12288 MB ডাউনলোড হতে সময় লাগবে 12288 ভাগ 5 ইকুয়াল 2457.6 সেকেন্ড, যেটাকে মিনিটে রূপান্তর করলে 60 দিয়ে ভাগ করলে 40.96 সেকেন্ড আসবে, যেটা মোট মিলিয়ে 41 মিনিট 36 সেকেন্ড। কথা বুঝছো কিনা? ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। নিচের চিত্রটি হতে পারে, 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের চিত্রটি হতে পারে। সো এরকম একটা চিত্র দেওয়া ছিল যেখানে লেখা আছে পি, এখানে এক্স ওয়াই জেড। সো এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা হতে পারে 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের চিত্রটি হতে পারে। এটা কি ব্রডকাস্ট মোড, এটা কি মাল্টিকাস্ট মোড, না এটা সিমপ্লেক্স? তাহলে প্রথমে দেখো ব্রডকাস্ট মোড। ব্রডকাস্ট মোডে যে ঘটনাগুলো ঘটে, একজন প্রেরক এবং একাধিক প্রাপক থাকে। প্রেরকের অধীনস্থ যে প্রাপকগুলো থাকে প্রত্যেকের কাছে একটা তথ্য তুমি চাইলেও তোমার কাছে যাবে, না চাইলেও তোমার কাছে যাবে। যেরকম টিভিতে খবর সম্প্রচার করা হয় না, বিভিন্ন চ্যানেলে তোমরা বিভিন্ন টিভি নিউজ দেখো, সো এট দ্য সেম টাইমে একই চ্যানেলে একই অনুষ্ঠান মানে সবার বাড়িতে সম্প্রচারিত হয়। সো এখানে একজন প্রেরক একাধিক প্রাপক থাকবে, এটা অবশ্যই ব্রডকাস্ট মোড হতে পারে চিত্রটির। দ্বিতীয় নাম্বার হচ্ছে মাল্টিকাস্ট মোড। মাল্টিকাস্ট মোডে একজন প্রেরক একাধিক প্রাপক থাকে, প্রেরকের অধীনস্থ যে প্রাপকগুলো আছে, মানে প্রেরক যার যার সাথে চায় তার সাথে কমিউনিকেশন করার সক্ষমতা রাখে, এটা হচ্ছে মাল্টিকাস্ট মোড। যেরকম ভিডিও কনফারেন্স, সো তুমি দেখা যাচ্ছে পুরো বাংলাদেশে তোমার 10টা শাখা রয়েছে একটা কোম্পানি,
কোম্পানির। সো 10টা শাখার মধ্যে 5টা শাখার সাথে একটা মিটিং করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং। সো 5টা শাখাকে তুমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জায়গায় নিয়ে আসলা, নিয়ে এসে যে কনফারেন্সটা করতেছো এইটা হয় তোমার মাল্টিকাস্ট মোডে। সো মাল্টিকাস্ট মোডে চিত্রটা দেখবা এরকম একটার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া আছে, মানে তুমি এই যে দুজনের সাথে কমিউনিকেশন করতে চাও বাট একজনের সাথে কমিউনিকেশন করতে চাও না, এই সক্ষমতাটা হচ্ছে মাল্টিকাস্ট মোডের। অতএব এটা মাল্টিকাস্ট মোড নয়, মাল্টিকাস্ট মোড হবে না, এটা অবশ্যই হবে ব্রডকাস্ট। এবং তৃতীয় নম্বরের অপশনটা দেওয়া ছিল সিমপ্লেক্স। সিমপ্লেক্সের ব্যাপারটা হচ্ছে যে পদ্ধতিতে মানে ডেটার একমুখী প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে, যেমন রেডিও, টেলিভিশন একমুখী প্রবাহ। সো এটা একমুখী ডেটা প্রবাহ করে থাকতেছে, সো এটা সিমপ্লেক্স মোডও হবে। অতএব সঠিক উত্তরটা হবে খ নাম্বারটা। সঠিক উত্তর হবে খ নাম্বার 1 এবং 3। সঠিক উত্তর হবে খ নাম্বার 1 এবং 3, ব্রডকাস্ট এবং সিমপ্লেক্স। 24 নম্বর প্রশ্ন আশা করি সবাই বুঝতে পারছো। একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস সমূহ যেমন রাউটার, মডেম, পিসি, কেবল ইত্যাদি পরস্পরের সাথে যে নেটওয়ার্কের সম্পর্ক যুক্ত থাকে তাকে টপোলজি বলে। আবার বলছি, একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস সমূহ যেমন রাউটার, মডেম, পিসি, কেবল ইত্যাদি এই যে পরস্পরের সাথে যে নেটওয়ার্কের সম্পর্ক যুক্ত থাকে তাকে টপোলজি বলে। টপোলজি মূলত 6 ধরনের। 1 নাম্বার বাস টপোলজি, 2 নাম্বার রিং টপোলজি, 3 নাম্বার স্টার টপোলজি, 4 নাম্বার ট্রি টপোলজি, 5 নাম্বার মেশ টপোলজি এবং 6 নাম্বার হাইব্রিড টপোলজি।